না, আর কোনো মেন্টাল বুস্টিং, সান্ত্বনা, কনসোলেশন, পজিটিভিটির বার্তা এসব দেব না। একবার দিয়েছিলাম ওই 2016 প্যানেল বাতি হওয়ার পরে একটু কৌশলে, কিন্তু এখন অবশ্যই পজিটিভিটির কথা বলবো, মনে জোর রাখার কথা বলবো, লড়াইয়ের কথা বলবো, বিকল্প জীবিকার কথা বলবো, বেঁচে থাকার কথা বলবো। কিন্তু সরকারি চাকরি হবে, আবার সব আগের মতো হয়ে যাবে, ধৈর্য রাখুন, চাকরি যাবে না, সরকারি চাকরি যায় না, সংবিধান আছে, আর্টিকেল 21 আছে, মানবতা আছে, সরকারের দায়িত্ব আছে, জনমঙ্গলের ব্যাপার আছে। এসব বলবো না, এসবকে চুকিয়ে দিয়েই নিউ ওয়ার্ল্ড অর্ডারের যাত্রা। তাই স্পষ্ট কথায় কোনো কষ্ট নেই। লকডাউন শুরু হওয়ার আগে থেকেই, কিছুদিন আগে থেকেই যে ভয়ঙ্কর বাস্তবতা, ভয়ঙ্কর অবশ্যই, কারণ একটা সেট হয়ে যাওয়া সিস্টেমকে যখন ভেঙে রিসেট করা হয়, তখন অভ্যস্ত হয়ে যাওয়া মানুষের একটা চরম ভয়ানক পরিস্থিতি হয় স্বাভাবিক জীবন জীবিকার ক্ষেত্রে। কিন্তু রিসেট তো হবেই, আর সেই রিসেটই চলছে। যত আমরা 2030-এর দিকে এগিয়ে যাচ্ছে, এজেন্ডা 2030, ততই এই প্রসেস, মানে নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়নের প্রসেসটা দ্রুত গতি পাচ্ছে। এটাই হওয়ার কথা। তাই আমি বহু আগেই বলেছিলাম, সিট বেল্ট বেঁধে বসুন, সিট বেল্ট বাঁধুন। যে মারাত্মক ঝাঁকুনি আসতে চলেছে, সামলাতে পারবেন না বলেছিলাম। নিয়মিত পাঠক সহযোদ্ধা মাত্রেই জানেন। তো আমার এই সচেতনতা বা আগাম বলে দেওয়া, যেটাকে অনেকে মনে করেন জ্যোতিষীগিরি বা প্রেডিকশন, যাই হোক না কেন, সেটা শুধুমাত্র ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, করোনা ভ্যাকসিন নিলে কি হতে পারে, বিশ্বজুড়ে কি কি ঘটছে, স্বাস্থ্যক্ষেত্রে অমূল্য তথ্য পর্যবেক্ষণ, প্রকৃতির কাছে ফিরে যাওয়া, প্রাকৃতিক পন্থা, হোলিস্টিক কিওরের কথা বলা, এসবে তো সীমাবদ্ধ ছিল না। আমি জিওপলিটিকে অ্যানালাইজ করে আনুষঙ্গিক আর্থসামাজিক বিষয় অনেক কিছুই আপনাদের সামনে তুলে এনেছি। তারই মধ্যে একটা দিক হলো নিউ ওয়ার্ল্ড অর্ডারের যে বেসরকারীকরণ এবং সরকারি চাকরির বিলোপ ঘটতে চলেছে, কিন্তু 6 বছর আগেই আপনাদের সামনে তুলে ধরেছে। এবং আমার কিছু সেই সময়ে করোনার আগে থেকে পরিচিত কিছু পাঠক, তারা আমার কাছে পরামর্শ চেয়েছেন। 2020 সালেই আমার মনে আছে, এরকম বেশ কয়েকজন পরামর্শ চেয়েছিলেন। তাদের বলেছিলাম, তারা অপশন দিয়েছিল, আমাকে জানতে চেয়েছিল যে এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছি, স্কুল সার্ভিস না নেব, না নিজে কিছু অন্য কোনো জমি জমা বা চাষবাস বা তার কিছু অপশন ছিল, আমাকে জিজ্ঞাসা করেছিল, সেদিকে যাব। আমি বলেছিলাম যে এসএসসি আর হবে না। 2020 সালেই বলেছিলাম। মনে আছে, একটি নাম আশিস বলে আমার এক পাঠক, তার সঙ্গে আমার মুখোমুখি দেখাও হয়েছে। সে এখনো ফেসবুকে সক্রিয়। সে হিস্ট্রি নিয়ে এসএসসির প্রিপারেশন নিচ্ছিল। 2020 এরকম সময়ে আমাকে জিজ্ঞাসা করে, 2021 এরকম সময়। তো বলেছিলাম যে এসএসসির প্রিপারেশন নিয়ে লাভ নেই, স্কুল সার্ভিস পরীক্ষার মাধ্যমে আর নিয়োগ হবে না, তুমি বরং অন্য কিছু করার চেষ্টা করো। নদিয়া জেলার থাকে ছেলেটি,
কর্মঠ ছেলে, পরিশ্রমী ছেলে, এবং সেখানে আমি গিয়েছি, মুখোমুখি কথা হয়েছে, আড্ডা হয়েছে, ভাব বিনিময় হয়েছে। তো এইভাবে বেশ কিছু সেই সময় পাঠক আমার কাছে পরামর্শ নিয়েছিলেন এবং তারা বিশ্বাস করেছিলেন এই অধমকে। তো আশিস তাদের মধ্যে একজন। তো সে জীবনকে অন্যভাবে, অন্য খাতে নিয়ে গেছে। এরকম আরো কেউ কেউ, তাদের কথা এখন আরো বেশি করে মনে পড়ে। তারাও, তাদের সঙ্গে যোগাযোগও আছে, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কথা হয়। তো যাই হোক, তাই ওই বিষয়ে আবার একই কথা বলবো যে যার যেটুকু সম্বল, যা মেধা, যা স্কিল, জমি জমা ইত্যাদিকে সামনে রেখে নতুন কিছু ভাবুন, প্ল্যান বি ভাবুন। মাননীয়া নিজেও বলে গেছেন ইঙ্গিতে। চপ ভাজতে বলেছেন, চা বিক্রি করতে বলেছেন, সবাইকে বলেননি, মানে যাদের ওগুলো বেটার অপশন। উনি তো চাকরি করতেন, আপনারা যেমন চাকরি খুঁজছেন, সরকারি চাকরি, মাননীয়াও চাকরি করতেন। শুভেন্দু অধিকারী মহাশয়ও আজ্ঞাবাহক বা আজ্ঞাবাহী ব্যক্তিত্ব মাত্র। আন্তর্জাতিক যে জায়নের শক্তি, তাদের আজ্ঞা মেনে তাকে চলতে হয়। মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়কেও সেটা শুনেই চলতে হয়। তাদের কোনো ক্ষমতা আসলে নেই। জিও পলিটি যদি বোঝেন, কিভাবে ব্যাংকিং ব্যবস্থা চলে, কিভাবে দেশ চলে, কখন কিভাবে ফিয়াট কারেন্সি স্প্রেড করা হয়, কখন ছাপা হয়, কখন ছাপা বন্ধ করা হয়, কোন ক্ষেত্রে নিয়োগ এই ফিয়াট কারেন্সি খরচের অনুমতি থাকে, সরকারকে অনুমতি নিতে হয় ব্যাংকের কাছ থেকে, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, কোন ক্ষেত্রে এই অর্থ বরাদ্দ করা যাবে, কোন ক্ষেত্রে কতটা ব্যয় করা যাবে, ভাতার ক্ষেত্রে না চাকরির ক্ষেত্রে না সরকারি মাইনের ক্ষেত্রে, এই সবই তো তাদের মেনে চলতে হয়, নইলে মুন্ডু থাকবে। এইসব শর্ত আলোচনা করেই তাদেরকে গদিতে বসানো হয় গুড বয় হিসেবে। তো আপনি যেমন চাকরি করছেন বা চাকরির খোঁজ করছেন, তাঁরাও তো চাকরি করছেন। আপনি যখন কোনো কর্পোরেট সেক্টরই বলুন বা সরকারি চাকরি বলুন, সরকারি মানে মালিকের বা কর্তৃপক্ষের কথা শুনে আদেশ মেনে চলতে হয়, তাই তো, নইলে শোকজ ফেস করতে হয়, অনেক রকম তো জানেনই, অনেক কিছু ব্যাপার আছে। তো সেক্ষেত্রে তাঁদেরও তো ফেস করতে হয়। এটা একটা ফিয়াট কারেন্সির লীলা। বহু যুগ ধরে জায়নের শক্তি এই কর্মকাণ্ড করে আসছে। তো তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আমরা কি দেখছি? আপনারা অনেকেই যারা সরকারি চাকরির প্রত্যাশা করেন বা ভালো কিছু প্রত্যাশা করেন, মানে তাদের ভালো কাদের পক্ষে, আপনাদের নিজেদের পক্ষে ভালো, সমাজের সবাই ভালো থাকবে, বৃহত্তর মানুষ ভালো থাকবে, এমন ভেবে তো কেউ ভোট দেয় না। আমি কতটা ভালো থাকবো, আমার কতটা সুবিধে হতে পারে, এমন ভেবেই 99.99% মানুষ ভোট দেন। এটাই স্বাভাবিক। তো সেই আশাতেই ভোট দিয়েছিলেন যারা, তারা যে তাদের ক্ষেত্রে কি ঘটবে আমি আগেই বলে রেখেছিলাম, তো সেটাই ঘটছে। তো সরকারি চাকরি মাননীয়া দেননি, বলা ভালো দিতে পারেননি, তার হাত পা বাঁধা ছিল। তাই তিনি ইনিয়ে বিনিয়ে এই করে দেরি করে আদালতকে কনফিডেন্সে নিয়ে এই করে সেই করে অনেক কাণ্ডকীর্তি, চপ ভাজতে বলার কথা পরামর্শ দিয়ে বহু কাণ্ডকীর্তি করে গেছেন। তারপরে যিনি এসেছেন, যারা এসেছে, যে দল এসেছে, তাদেরও হাত পা বাঁধা আসলে এই ক্ষেত্রে। অন্তত বেসরকারীকরণ চলছে, জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন চলছে। এক্ষেত্রে তো অমৃতসূত্র দ্বিতীয় খণ্ডে বলুন, বিভিন্ন ভিডিওতে বলুন, বইপত্রে বলুন, আমি তো বহুবার লিখেছি, এটার মূল উদ্দেশ্য বেসরকারীকরণ, শিক্ষার বেসরকারীকরণ, প্রাইভেটাইজেশন অফ গভর্নমেন্ট এডুকেশন। তো সেই ক্ষেত্রে কি করে নিয়োগ হবে, এবং শুধু শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ না, পুরো সিস্টেমটাকেই তো বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে, হয়ে গেছে ভেতরে ভেতরে। অবশিষ্ট বাইরে যা দেখছেন সেটা একটা
মায়া মাত্র, ইলিউশন মাত্র। আসলে মালিক শক্তি, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, যারা মাধ্যম আর কি। থিঙ্ক ট্যাঙ্ক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বহু আগেই আমি বলেছি। তাহলে তারই সেই সেই বাস্তবতাকে মাথায় রেখে 2030 ওদের নিউ ওয়ার্ল্ড অর্ডারের প্রাথমিক এজেন্ডা 2030। তার মধ্যে কি রয়েছে? ভ্যাকসিন রয়েছে, মানে স্বাস্থ্য রয়েছে, মানে ওয়ান হেলথ পলিসি। আর কি রয়েছে? ওয়ান এমপ্লয়মেন্ট, বলবো না, এমপ্লয়মেন্টও বলতে পারেন, পলিসি। সেটা কি? গিগ ইকোনমি, অর্থাৎ চুক্তিভিত্তিক চাকরি এবং অর্থাৎ বেসরকারীকরণ, এটাও একটা পলিসি। ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্টের পলিসি, যেমন ওয়ান সবই, ওয়ান হেলথ, সবার জন্য একই স্বাস্থ্য, জন্তু জানোয়ার, গরু ছাগল মানুষ সবাইকেই স্বাস্থ্য, সবাইকেই দুর্দান্ত স্বাস্থ্য উপহার দিতে হবে, ওয়ান হেলথ। তো ওয়ান ওয়ার্ল্ড গভর্নমেন্ট যখন বাংলাদেশেও দেখবেন যা হচ্ছে, নিউ ওয়ার্ল্ড অর্ডারের পলিসি হিসেবে রূপায়ণ হচ্ছে। ফিমেল প্রমোশন থেকে শুরু করে, ভ্যাকসিন প্রমোশন থেকে শুরু করে, প্যান্ডেমিক প্রমোশন, প্রাইভেটাইজেশন, অনলাইন প্রমোশন, ডিজিটাইজেশন, ছোটখাটো ব্যবসাকে তুলে দিয়ে মলবাজি, কর্পোরেটকে পাইয়ে দেওয়া, মানে সেটা সর্বক্ষেত্রে। এমন আগামীতে ছোটখাটো হোটেল উঠে যাবে, 5 স্টার হোটেল থাকবে বা রিসোর্টগুলো থাকবে। ছোটখাটো সাধারণ হোটেল যেখানে মানুষ কম পয়সায় থাকতে পারে, সেসব জায়গায় উঠে যাবে। ইতিমধ্যেই 2-3টিতে আগুন লেগে গেছে, আপনারা জানেন, আগুন লাগানো হয়েছে আসলে। একই রকমভাবে ইংলিশ মিডিয়াম স্কুলও বহু আগেই বলেছি, বা প্রাইভেট স্কুল, সেগুলো ছোটখাটো মাঝারি, এনওসি মানা, মানে নো অবজেকশন সার্টিফিকেট নেই বা অমুক নেই তমুক নেই এইসব বলে বড় মাপের জরিমানা, 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকার জরিমানা চাপিয়ে এই স্কুলগুলোকে লাটে তোলা হবে। থাকবে শুধু বড় বড় রাঘব বোয়ালদের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল, সেখানে আপনাকে পড়াতে হবে, ঘটি বাটি বিক্রি করে হোক, মানে সব ক্ষেত্রে মনোপলি, মানে কর্পোরেট রাঘব বোয়ালদের রাজত্ব। স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, সর্বক্ষেত্রে মানে কনজিউমার ওয়ার্ল্ড, সর্বক্ষেত্রে এই পলিসি গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়িত হচ্ছে। তো এগুলো এসব তো বহু আগেই আপনাদের বলেছি, তাই না? স্ট্যাচুতে নিউ ওয়ার্ল্ড অর্ডারের ব্যাপারে কি কি হতে পারে আগামীতে, কি কি পলিসি আসছে, স্ট্যাচু বইটিতে এসব নিয়ে বিভিন্ন আর্টিকেল আলোচনা আছে, 2য় খণ্ডেও আছে, আপনারা পড়েছেন। তো প্রথমেই আসি যে এই যে বিয়োগ পর্ব চলছে, দেখুন এই লাইভের বিষয় নিয়োগ বিয়োগ আন্দোলন, অনগোয়িং প্রসেসের ভবিষ্যৎ এবং 2016 কি কোন পথে যাচ্ছে, তাদের কি এক্সটেনশন হবে, মানে স্বস্তি আসবে, আরো কিছু মাসের স্বস্তি তারা কি পাবেন। তো এইটা আলোচনা করতে গিয়ে নিয়োগের পরিস্থিতি আপনারা জানেন, তবুও আগামীতে অনগোয়িং প্রসেসের কি হতে পারে সেটা আমি আগেও বলেছি, লিখেছি। নতুনদের জন্য আরো একবার বলবো, যাতে তারা মানসিক প্রস্তুতি নেন। তো প্রথমেই দুটো খবরে চোখ রাখবো। আমরা কি দেখতে পেলাম? 12,000 কনস্টেবল, পুলিশ কনস্টেবল, যেটা তৃণমূল জমানায় হাইকোর্টের দেখভালেই বিজ্ঞপ্তি জারি করা হয় নির্দেশ অনুসারে, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে 12,000 পুলিশ শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়। বেশ, তারপরে কি হলো? 2025 সালের নভেম্বর মাসে লিখিত পরীক্ষা হয়। এই বছরের 5ই জানুয়ারি ফেব্রুয়ারিতে ইন্টারভিউ সম্পন্ন হয়। এখন স্টেপ বাই স্টেপ চলছিল, মানে অনগোয়িং প্রসেস ছিল। ইন্টারভিউ হলো, তারপরে কি হলো? মামলা। এখন জানা যাচ্ছে কি এক মামলার কারণে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। কে দিয়েছে? কলকাতা হাইকোর্টই দিয়েছে।
কারণ ওই যে কোর্টের নির্দেশে, এখন তো সব কোর্টের নির্দেশে হয় না, মানে সরকার এখন আর নিয়োগ করে না, বিয়োগও করে না, মানে পুরো দায়টা আদালতের উপর দিয়েছে। লোকে যাতে ভাবে বাহ আদালত বলেছে, মানে দারুণ ব্যাপার। এই তো ভ্যাকসিন, যেমন ভ্যাকসিনের বিরুদ্ধে যেমন কিছু বলা যায় না, ওটা হচ্ছে পবিত্র, ওটাতে সবসময় ভালোই হয়, খারাপ কিছু হয় না। তেমনই একইভাবে ওরা গণতন্ত্রে আদালত আগে থেকেই তৈরি করে রেখেছে। মানুষকে ভুলিয়ে দেওয়া হয়, মানুষ বুঝতেই পারে না আদালতে যারা বিচার করেন বিচারক, তারাও কিন্তু বেতনভোগ কর্মচারী, এবং টাকাটা কিন্তু সরকারই দেয়, মাইনেটা মঙ্গল গ্রহ থেকে আসে না। তাহলে তাদেরকেও তো এই প্রসেসে সামিল করতেই হবে। এটুকু তো আপনারা বোঝেন না যে বিচারক মানেই তারা হচ্ছেন যুধিষ্ঠির। হ্যাঁ, তো এমনটা তো নয়, তাদেরকেও তো, তাদেরও পরিবার আছে, জীবনযাপন আছে, আশা আকাঙ্ক্ষা আছে, উচ্চাকাঙ্ক্ষা আছে। কেউ কেউ রাজ্যসভায়ও যেতে চান, কেউ কেউ পরবর্তীতে পার্টির টিকিটও পেতে চান। অভিজিৎ গাঙ্গুলি মহাশয়কে ভুলে গেলেন। সবাই অবশ্য মানিয়ে নিতে পারেন না, উচ্চাকাঙ্ক্ষা থাকলেও তো একটা তো ব্যাপার আছে, সবাই কি আর সব কিছু করতে পারেন, মানিয়ে নিতে পারেন? পারেন না। তো যাই হোক, যারা পারেন তারা টিকে যান। প্রচুর মিথ্যে কথা বলতে হয়, মাথা নত করতে হয়, প্রয়োজনে হিংস্র হতে হয়, নৃশংস হতে হয়, অমানবিক হতে হয়। রাজনীতি সবার জন্য নয়, মানে আমি বলতে চাইছি প্র্যাকটিস করাটা, পড়াশোনা করা, জিও পলিটিক্স স্টাডি করা, বইপত্র পড়া, রাজনীতির বই তো এই অধম বহু পড়েছে, তাই তো অ্যারিস্টটলের পলিটিক্সও পড়েছে, সেটা অন্য কথা। কিন্তু এই সংকীর্ণ দলীয় রাজনীতি করতে গেলে যে জায়গাটা লাগে সেটা সবার কিন্তু থাকে না, সেটাই স্বাভাবিক। তো তারপরে কি হলো, মামলাকারী যে মামলা হয়েছে সেখানে বলা হয়েছে যে এই নিয়োগ প্রক্রিয়ায় অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ সংক্রান্ত নির্দিষ্ট নিয়ম ও নির্দেশিকা মানা হয়নি। ইডব্লিউএস মানা নাকি হয়নি। সরকার তো না মানার মানে ভেতর থেকে সব তৈরি করেই রেখেছে। আমি বললাম না, বারবার বলেছি, দুর্নীতি ওরাই করায়, ওরাই করতে বলে। কারা? ওই যে জায়নিস শক্তি, তাদের প্রতিনিধিরা সর্বত্রই রয়েছেন, তারা বড় বড় পদে রয়েছেন, তাদেরকেই ব্যবহার করা হয়, এবং তারাই আন্দোলন করবে, তারাই মামলা করতে বলবে, তারাই মামলাকারীকে মদত করবে, প্রমোট করবে। তো আগামীতে মনে রাখবেন, যারা এই সব আন্দোলনের টপ লেভেলের নেতা বলুন বা টপ লেভেলের মামলাকারী বলুন, তাঁরা কিন্তু সমস্যা হবে না, মানে আর্থিকভাবে তারা না খেয়ে মরবেন এমনটা কোনোদিনই হবে না। মিলিয়ে নেবেন, শুধু নামগুলো নোট করে রাখবেন, পরবর্তীতে মিলিয়ে নেবেন যে তারা কেমন আছেন, না খেয়ে মরেছেন কিনা। না, সেটা হবে না। কেন সেটাও বলে দিতে হবে, একটু মগজটাকে কাজে লাগান। তাহলে এই অভিযোগের ভিত্তিতে আদালত পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত মেধা তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ বহাল রেখেছে। ব্যাস, মিটে গেল। তো এই যে জায়গাটা 12,000, এছাড়াও তো এটা তো ইডব্লিউএস, এছাড়াও ওই যে নতুন সংরক্ষণ যেটা ওবিসির, সেগুলোর গল্প নয় বাদই দিলাম, সেগুলো লাইনে আছে। 17% না 7%, যেটাকে কেন্দ্র করে 2025-এর যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া, সেটাকে 2025 সালের যে পরীক্ষা আপনারা জানেন, সেটাকেও তো স্থগিত করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। সরকার মানে এসএসসি আর কি, আদালতে মনে হয় গেছে, চলে গেছে এক্সটেনশনের জন্য, যে আমরা আর এত মানে 31শে অগাস্টের মধ্যে নিয়োগ করতে পারবো না, হ্যাঁ আমাদের সময় চাই। এটা তো বহু আগেই অদম বলেছিল যে এটাই হতে চলেছে, দিস ইজ গোয়িং টু হ্যাপেন। অদম বহু আগেই বলেছিল। তো তাহলে এক্ষেত্রেও মানে এটাও অপেক্ষায় আছে। একটা তো বিশাল বড় ব্যাপার না, ওই 17 না 7, এটা তো সমস্ত নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেই প্রয়োগ, মানে জটিলতা তৈরি করবে। ওরা তো প্ল্যান ফুলেই সেটা করেছে, বহু আগেই আমি এই বিষয়ে ভিডিওতে বলেছি, লিখেছি। এবং মাননীয় আমলে সবই তো বিজ্ঞপ্তি 17% ধরেই করা হয়েছে, প্ল্যান ফুলি।
উনি কি জানতেন না? জানতেন, কিন্তু হাত পা বাঁধা ছিল। জানতেন সবই, এদেরও হাত পা বাঁধা। জিওপলিটিক্স স্টাডি করলেই বুঝতে পারবেন। শীত ধরা থাকলে তো আলাদা কথা, তাহলে তো মরতে হবে মাগুফুলির মতো। তার সেটা না করে বরং আরাম, গদি, ক্ষমতা, গলা বেশ কাঁপিয়ে দেখবেন মোদির মতো করে, যেমন আর্টিফিশিয়াল একটা কৃত্রিম ভাবে একটা চিৎকার করে একটা মানে একটা কি বলে গিমিক বাজি করা আর কি করে। সাধারণ মানুষ কিন্তু এগুলো খায়। দিদির মধ্যেও এটা ছিল, মোদির মধ্যেও এটা ভালো যথেষ্ট আছে আর কি, যেটাকে বলা হয় ইমেজ বিল্ডিং। ভেতরটা কিন্তু ফাঁপা, কিছু নেই, কিন্তু ইমেজ বিল্ডিং করে এইভাবে বিভিন্ন শব্দ চয়ন করে গলা কাঁপিয়ে সাধারণ মানুষ মানে মুরগিদের এখনো জবাই করা যায়। তো সেই পলিসি তো চলছে। তো এই জায়নিস্টরা এই কারণে হিটলারকে কাজে লাগিয়েছিল। হিটলার কিন্তু জায়নিস্টদের বিরোধী নয়। গ্রিগোরি রাসপুটিনে সেসব তথ্য লিখেছি, দিয়েছি কিছুটা, বরিশিষ্টে অবশ্যই। আর পরবর্তী যে গ্রন্থ সেখানে একেবারে বিস্তারিত আসছে যে হিটলারের ডামি, হিটলারের মৃতদেহ আদৌ পাওয়া গিয়েছিল কিনা, কার মৃতদেহ পাওয়া গিয়েছিল, কাকে সাজানো হয়েছিল, হিটলার পরে কোথায় গেলেন, অনেক তথ্য থাকছে। তো হিটলারও কিন্তু খুব ভালো বাগ্মী ছিলেন। হি ওয়াজ আ গুড ওরেটর, ওয়ান অফ দ্য বেস্ট ওরেটর্স civilization has produced so far. তো একটুখানি বাগ্মী হতে হয়। ভেতরে শূন্য থাক না কেন, ভেতরে কিচ্ছু থাক না কেন, বাগ্মী মানে আমাদের মতো লোকজনকে মুগ্ধ করার মতো বাগ্মী নয়। সে আমরা তো সহজেই ধরে ফেলি অ্যাকচুয়ালি কি হচ্ছে। সাধারণ মানুষ, সরল বিশ্বাসী মানুষ, মাথা মোটা মানুষ, ডিগ্রিধারী মানুষ, কিন্তু ডিগ্রি আছে কিন্তু প্রজ্ঞা নেই, উইজডম নেই, তারা যেমন বাগ্মিতাকে পছন্দ করেন তেমন বাগ্মী হতে হবে। অর্থাৎ মেলোড্রামা থাকতে হবে, থিয়েট্রিক্স থাকতে হবে, নাটকীয়তা যাকে বলে এসব থাকতে হবে, যাত্রা যাত্রা ব্যাপার থাকতে হবে। যাত্রার মতো দেখছি, খেয়াল করে দেখবেন যাত্রার মতো করে কথা হয় আর কি। ছোটবেলায় যাত্রা দেখতাম, ও যাত্রা মন্দ লাগতো না। তো সেটাও এখনো কিন্তু রাজনীতিতে এই থিয়েট্রিক্সের জায়গাটা রয়ে গেছে। জনতার ভেতরে এখনো সেই চেতনা আসেনি বলে যে ওটা আসলে যাত্রাপালা আর এটা জীবন, এটা বাস্তব, এই ফারাকটা তারা এখনো করতে পারেন না। তাহলে ওটা গেল। অর্থাৎ আপনারা জানেন কিছুদিন আগে এই পুলিশ, হবু পুলিশেরা আন্দোলন করেছিল। মানে আন্দোলন তো করতে পারে না, সরকারি চাকুরি যারা চান তারা কখনোই আন্দোলন করতে পারেন না। আসছি কেন পারেন না, তারা আন্দোলন কোনোদিন করতেই পারবেন না, জীবনে কখনো করেনি। কিছু কিছু আন্দোলন সরকারের বিরুদ্ধে যেসব হয়েছে ইতিহাসে, অতীতে, তারা কেউ সরকারি চাকরির জন্য করেননি, করতেই পারবেন না। কেন পারবেন না, আসছে। আরেকটা খবর কি পেলাম, আপনারা জানেন যে 1600 যেটা সুপার নিউমারারি পোস্ট মাননীয়া তৈরি করেছিলেন, ওয়েটিং লিস্ট থেকে কিছু উচ্চ প্রাথমিক শরীর শিক্ষা, কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্ট ছিল একটা, আপনারা জানেন, সব ছিল, এখন আর কিছু নেই। কিন্তু সেইখানে যারা অপেক্ষায় ছিল সেইখান থেকে নিয়োগ করবার জন্য 1600 অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল মমতা ব্যানার্জি সরকার, 1600। সেটাকেও বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হলো। মানে এটাও বিয়োগের খবর, তাই তো? তাহলে পুলিশের ক্ষেত্রেও আমরা বিয়োগের খবর পেলাম। আবার এই আপার প্রাইমারি, উচ্চ প্রাথমিকের ক্ষেত্রেও 1600 নিয়োগের ব্যাপার ছিল। এই নিয়োগহীনতার বাজারে 1600 তো কম কথা নয়। মানে 1600 পরিবার, 1600 যুবক যুবতী, তাদের স্বপ্ন, তো
কম কথা নয় কিন্তু, সেটাও গেল। তাহলে এই মাত্র এই কয়েক ঘন্টার ব্যবধানে খবরগুলো আপনারা পেলেন, অর্থাৎ 12,000 প্লাস 1,600, 13,600, তার মধ্যে ভাবছেন মানে 1600 পুরোটাই গেল, আর 12,000 কি ভাবছেন হবে? আপাতত স্থগিতাদেশ দিয়েছে, পরে হবে। ওই ভাবুন মূল ঝুলুক। পুলিশের ক্ষেত্রে যেটা নিয়োগ যদি কিছু স্থায়ী পদে হয়ও, বেশিরভাগই চুক্তিভিত্তিক হবে। সিভিক পুলিশ খেয়াল করে দেখেছেন, প্যারা টিচারদের চাকরি যাচ্ছে। কজনের চাকরি গেছে নিয়োগ হওয়ার পরে, মানে এই সরকার আসার পরে, পরিবর্তনের পরে? সিভিক পুলিশের চাকরি গেছে, কজনের গেছে নতুন সরকার আসার পরে? কজনের গেছে? অস্থায়ী শিক্ষক প্যারা টিচারদেরকে কি টেটে বাধ্যতামূলক বসতেই হবে, পাশ করতেই হবে? আর হবে কি? খোঁজ খবর নিয়ে একটু দেখুন কোন দিকে যায় ব্যাপারটা। তাহলে কি ব্যাপারটা বোঝা যাচ্ছে না? আরে মশাই, যত কিছু লেগেছে ওরা তো স্থায়ী পদের বিরুদ্ধে, ওগুলো তো কন্ট্রাকচুয়াল। চাপ কম, প্রভিডেন্ট ফান্ড নেই, মাইনেও অনেক কম। এই যে স্যাক্ট, ও যে কলেজ অধ্যাপক চুক্তিভিত্তিক, পরিষ্কার কথা, মানে চুক্তিই বলবো, মানে কারণ তাদের এইসব সুযোগ সুবিধা নেই, মাইনে অত্যন্ত কম। স্টেট এডেড কলেজ টিচার্স, তাদের চাকরি গেছে, এখনো যায়নি, এখনো অন্তত যায়নি। যাবে যাবে করলেও যেখানে মাইনের বেশি আছে আর কি, মাইনের সুযোগ, সেক্ষেত্রেও কেউ কেউ কোনো একটা সেকশন মাইনে বেশি পায়, সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও একটা অবশ্যই বিপদ আছে। কিন্তু যারা মোটামুটি ধরে রাখুন 20,000 টাকার কম মাইনে পান, 20,000 টাকার কম মাইনে পান, আমি একটা গড়পড়তা বললাম, তারা কারা? তারা সব চুক্তিভিত্তিক কর্মচারী, 20,000 টাকার কম মাইনে পান, 15, 10, 12, 13, তাঁরা কিন্তু নিরাপদেই আছেন, থাকবেন আপাতত। এখনো পর্যন্ত তাদের কোনো বিপদ নেই, আমি বহু আগেই বলেছি। কিন্তু স্থায়ী পদে যারা আছেন, যাদের অনেক সুযোগ সুবিধে আছে, তাদেরকে আদালতের সাহায্যে বিভিন্ন রকম কায়দা করে, আইন এনে, এই করে সেই করে তাদেরকে জবাই করা বা ছাঁটাই করা চলতেই থাকবে। এটা দেখতেই পাচ্ছেন। নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, কারণ যারা কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক, তাদেরকে বিদায় করা খুবই সহজ। রিনিউ না করলেই হলো, যে রিনিউ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রেই আপনারা জানেন হচ্ছে না, এরকম কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। কারো যে বনমিত্র নাকি ফরেস্ট ডিপার্টমেন্টের, তাদের নাকি মাইনে টাইনে আটকে গেছে। এবং কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে চুক্তি রিনিউ করা হচ্ছে না, এরকম ঘটনা তো ঘটছে, কিন্তু একেবারে ঘটছে না তা নয়, ঘটছে। কিন্তু কি আনো, ওই যে সুবিধে। কিন্তু স্থায়ী পদের ক্ষেত্রে তো এভাবে হয় না, তাদেরকে অনেক সময় নিয়ে আইন করে, আদালতকে কাজে লাগিয়ে, দুর্নীতি দেখিয়ে, এই করে সেই করে তাদেরকে বিদায় করতে হয়। দেখলেন না 2016-কে বিদায় করতে কতটা সময় লাগলো, কতদিন ধরে মামলা চললো। একটু তো লোক দেখানো ব্যাপারটা করতেই হয় না, তো সময় তো দিতেই হবে তার জন্য। গণতন্ত্র বলে কথা, আইন আদালত তো এখনো দেশে আছে মশাই। কিন্তু চুক্তিভিত্তিকের ক্ষেত্রে খুবই সুবিধে, যখন খুশি ছাঁটাই করো, কোনো দায়বদ্ধতা নেই। তাই সবাইকে যদি এক চুক্তিভিত্তিকের মধ্যেই ফেলে দেওয়া যায়, মাইনেও কম লাগবে, প্রভিডেন্ট ফান্ড, পিএফ, গ্র্যাচুইটির কোনো গল্প নেই, যখন তখন বিদায় করা যাবে। কত সুবিধে বলুন দেখি। এই যে 2016, এখন কিসে আছে? ওই চুক্তিতেই কিন্তু আছে। দয়া মানে চুক্তিভিত্তিক বলা যেতে পারে, মানে ওই 6 মাস মানে বাড়ানো হচ্ছে আর কি, এক্সটেনশন করানো হচ্ছে। চুক্তির ক্ষেত্রে যেমন রিনিউ করা হয়, এই ক্ষেত্রে এক্সটেনশন করানো হচ্ছে। তা সেটা কি এবার হবে? আশা আছে, আসছে। তো কত সুবিধে, কোনো হেড্যাক নেই। আর 2016-কে নিয়ে আর কোনো হেড্যাক নেই। প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, ডি এর গল্প টল্প নেই, মানে চাইতে পারবে না,
চাইলেও মিনমিন করে চাইবে এখনো তো চাকরি করছি, আর ডিএ গ্র্যান্টিন এইড ডিএ সরাসরি সরকারি কর্মচারীরাই সবাই পাননি, আবার গ্র্যান্টিন এইড ডিএ আশা করছেন, অনেকে এখনো করছেন। বাস্তবতা যারা বুঝতে পারছেন না, যাদের বাড়িটাই থাকবে না তারা ব্যালকনি নিয়ে দুশ্চিন্তা করছেন, তো ব্যাপারটা ওই রকমই। বাড়িটাই তো থাকবে না, ব্যালকনি নিয়ে ভেবে কি হবে, চুল বারান্দা, ব্যাপারটা ওই রকমই। আবার এরকমও শোনা যাচ্ছে নাকি জিও এসেছে, তাতে করে নাকি 20% হারে ডিএ, বকেয়া নয় মানে কারেন্ট, সেটা নাকি সবাই পাবেন, সরাসরি সরকারি কর্মচারী পাবেন, শিক্ষক পাবেন, অধ্যাপক পাবেন, মানে গ্র্যান্টিন এইড যারা তারাও পাবেন। দারুণ খবর, জিও যেহেতু, বেশ বেশ। তো এদিকে আবার বলছে বকেয়া ডিএ নাকি 65% দিয়েই দিয়েছে, আজকেই খবরে দেখলাম না কালকে দেখলাম। সেখানে অনেকেই কমেন্ট করেছেন কই আমরা তো পাইনি। অনেক সরকারি কর্মচারীও মানে সরাসরি সরকারি কর্মচারীও কিন্তু সেটা পাননি, এমনটাই তথ্য। অথচ 65% নাকি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। তাই তো 11,000 কোটি না কত কোটি টাকা নাকি রিলিজ করা হয়ে গেছে, বা এরকম কিছু। 11,000 কোটি না 7,000 কোটি, আমার অত মনে নেই। তাহলে সেখানেও একটা ভাওতা, অনেকে বলছেন ওই যে নিউ অর্ডারের মানে ভাতা, ভ্যাকসিন, ভয়, ভাইরাস, ভাওতা, ভাতা এবং ভাওতা। তাহলে যদি এইরকম ভাওতা হতে থাকে তাহলে কি করে এখনো লোকে আশা করেন যে জিওটাও পরিপূর্ণভাবে পালিত হবে, এক্সিকিউট করা হবে? ওই যে ধন্য আশা কোহকেনে, অভ্যেস হয়ে গেলে না বিশ্বাস হতে চায় না যে হবে, সত্যি এরকম হবে, আমার চাকরি থাকবে না, সত্যি এরকম হয় কখনো, সরকারি কখনো যায়? ওই যে ঘুম থেকে উঠে প্রাতকৃত্য করার অভ্যেস ওরকম হয়ে গেছে। আরে বাবা, ওটা প্রাকৃতিক বিষয়, ওটা স্বাভাবিক, ওই অভ্যেসটা করা ভালো, থাকা ভালো, ওটা প্রকৃতিই আপনাকে সুস্থ রাখার জন্য দিয়েছে, প্রাতকৃত্য করেন। কিন্তু এটাকে যদি আপনি প্রাতকৃত্যর মতো মানে অবিচ্ছেদ্য মনে করেন জীবনে, এই সরকারি চাকরি কখনো যায় না, সব মানে ডিএ টিএ সব পাবেন, সংবিধানের অধিকার, আইনের অধিকার, লিগ্যাল রাইটস, তাহলে তো আপনি শিক্ষক হলেন কি করে? আপনার মেধা, আপনার বোধ বুদ্ধি কোথায়? কারণ ওটা প্রকৃতি বানিয়েছে আমাদের শরীর, সেখানেই প্রকৃতি আমাদের শরীরকে বলে বর্জ্য, বর্জ্য ত্যাগ করতে বলে সুস্থ থাকার জন্য, ঠিক আছে? কিন্তু এইখানে সংবিধান প্রকৃতি বানায়নি, সরকারি চাকরি প্রকৃতি বানায়নি, বানিয়েছে। তাহলে এটার অভ্যেসটা যখন আপনি করে নিচ্ছেন, রিসেট প্রক্রিয়াটা বুঝতে পারছেন না যে যারা বানিয়েছে তারাই এখন ভাঙছে। কারণ পৃথিবীর মালিকানা বদলে গেছে। একটা সময় যখন স্ট্যালিন ছিলেন, কোল্ড ওয়ার পিরিয়ডে কমিউনিস্ট লবি, সোশ্যালিস্ট লবি শক্তিশালী ছিল। ইন্দিরা গান্ধী বলুন, জওয়াহরলাল নেহরুও, ইন্দিরা গান্ধী তো বটেই, ইন্দিরা গান্ধী সোভিয়েত ইউনিয়নের পন্থী ছিলেন, জানেন নিশ্চয়ই। তাই সেই হিসেবে বেসরকারীকরণের বিরুদ্ধে ছিলেন তিনি, এবং তিনি সোশ্যালিস্ট চিন্তাভাবনায় বিশ্বাস করতেন। ব্যাংক থেকে শুরু করে, টেক্সটাইল থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রগুলোকে তিনি সরকারি হাতে নিয়েছিলেন, ব্যাংক জাতীয়করণ করেছিলেন। তো সেই সোভিয়েত ইউনিয়ন কি আছে? আমি বারবার করে বলি, সোভিয়েত ইউনিয়নের পতন 1991 সালের পর থেকেই 1995 সালে গ্যাটে ভারত, ডব্লিউটিও, গ্যাট তখন ডব্লিউটিও হয়ে যায়, সই করার পরেই কিন্তু এই নিউ অর্ডারের বাস্তবায়নের কাগজে কলমের সূত্রপাত আমাদের দেশে হয়ে যায়, বেসরকারীকরণ। তো সেটা বুঝতে হবে। আর ওরাও এখন বর্জ্য ত্যাগ করছে, জানেন তো? এই সিস্টেমে আপনারা হলেন বর্জ্য, সরকারি কর্মচারী হলো বর্জ্য। আপনারা যেমন সকালবেলা প্রাতকৃত্য আমরা যেমন করে থাকি শরীরকে মানে বিষমুক্ত করতে, বর্জ্য আমরা ত্যাগ করি, তেমন ওরাও মনে করছে ওদের যে সিস্টেম, ওরা যেটা আনতে চলেছে এআই ভিত্তিক নিউ ওয়ার্ল্ড অর্ডার, সেইখানে এই সরকারি কর্মচারীরা
সাধারণ লেভেলের টপ লেভেলের আমলা নয়, যাদেরকে দিয়ে ওরা এক্সিকিউট করে তারা তো থাকবেই, ডিএম এর দরকার পড়বেই আগামীতে। কিন্তু এমনি স্কুল শিক্ষক, করণিক, ক্লার্ক, সাধারণ পুলিশ, তাদেরকে স্থায়ী পদে রাখা মানে বর্জ্য, অহেতুক ব্যয়ে, সেটা ওরা এখন বাস্তবায়িত করছে। এটাই গেল ব্যাপার। এটা বুঝতে হবে এই সিস্টেমটা রিসেট হচ্ছে, ওরা ভাঙছে, ভেঙে নিজের মতো করে করছে। আর সাধারণ মানুষ যেহেতু টপ লেভেলে বিলং করে না, তারা ইউজলেস ইটার্স, তাই তাদের কাছ থেকে প্রাকৃতিক সম্পদকে ছিনিয়ে নিয়ে, জমি অরণ্য বিভিন্নভাবে ছিনিয়ে নিয়ে, এই তো আবার নতুন আইন আসছে দেখবেন, জমি, যেটা ওই যে সিঙ্গুরের আন্দোলনে তো আমাদের মুখ্যমন্ত্রীও সামিল হয়েছিল জমি আন্দোলনে, কৃষকের জমি কেড়ে নেওয়া হবে না, যাবে না। কিন্তু সেই নীতিই কিন্তু আবার ফিরিয়ে আনা হচ্ছে। এ নিয়ে পরবর্তীকালে ভিডিও করব, যে কৃষকের কাছ থেকে জমি নিয়ে নিতে হবে, নিয়ে শিল্প সংস্থাকে দিয়ে দেবেন, শিল্প হবে। ঠিকই তো, আকাশে তো আর শিল্প হয় না, জমিতেই করতে হবে। এবং যারা 100 কোটির বেশি ইনভেস্ট করবেন, বিনিয়োগ করবেন এই রাজ্যে, তাদেরকে জমি মানে রায়তি জমি, কৃষি জমি দিতে হবে। কারণ বলছে সরকারের কাছে তো জমি নেই, কৃষি জমি ছাড়া উপায় নেই, দিতেই হবে। তাহলে কিও দাঁড়ালো, যেসব জায়গায় শিল্প টিল্প হবে, খবর টবর পাওয়া যাচ্ছে, সেসব জায়গায় কৃষকেরা সাবধান হয়ে যান। খুব এক ভালো রকম ঐক্যবদ্ধ আন্দোলন হলে হয়তো রুখতে পারবেন, কিন্তু এখন কাউকে পাশে পাবেন না, কিন্তু কোনো রাজনৈতিক দলকেই পাশে পাবেন না। শান্তিপূর্ণ বিক্ষোভ টিক্ষোভে করে পতাকা নিয়ে ধরে প্ল্যাকার্ড ঝুলানোর লোক পাবেন, কিন্তু ওতে করে চিড়ে ভিজবে না। শক্তিশালী আন্দোলন চাই রীতিমতো, তবেই আপনারা জমি বাঁচাতে পারবেন। আমি বলেছি লড়াইটা সর্বস্তরে, সব ক্ষেত্রে লড়াইটা লড়তে হবে। বাঁচতে গেলে, বেঁচে থাকতে গেলে লড়াই করেই বাঁচতে হবে। স্মুথলি কিছু হবে না। লাইফ ইজ নো লঙ্গার স্মুথ সেলিং ফর দ্য কমন পিপল। আর ইউজলেস ইটার্স মানে হকার, গরিব, দরিদ্র, ভিখারি, এরা যারা ভাবেন যে ওই যে এরাই হলো ইউজলেস ইটার্স, তা নয়। মধ্যবিত্ত ইউজলেস ইটার্স, যারা প্রথাগত হোয়াইট কালার জব, প্রথাগত শিক্ষা, বিএ, এমএ, এমএসসি এসব করেছেন, তারা ইউজলেস ইটার্স। দেখতে পাচ্ছেন না, এইসব চাকরি বাকরি যখন স্থগিত হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া বন্ধ হচ্ছে, তো কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? হাবাতেরা মোটেই নয়। সেখানে নিম্নবিত্ত অবশ্যই কেউ কেউ আছেন, কিন্তু বেশিরভাগই মধ্যবিত্ত। এই যে ঝাড়খণ্ডে যেটা হলো, ঝাড়খণ্ডে তো ইউজিসি নেট পরীক্ষা বাতিল করা হয়েছে। ভাবুন, নিট হলো, এবার নেট। আমি বহু আগেই বলেছিলাম যে কোশ্চেন লিক বলুন, দুর্নীতি বলুন, এইগুলো করে সরকারি চাকরিতে শিক্ষক নিয়োগ যেমন বন্ধ রয়েছে, পুলিশ স্থায়ী পদ, সেগুলো সবই স্থায়ী পদ। ইউজিসি নেট, তার মাধ্যমে অধ্যাপক নিয়োগ, এগুলোকে বিভিন্ন কায়দায় বন্ধ করা হবে। ডাইরেক্টলি তো বন্ধ করা যায় না, যে হবে না, নিয়োগ হবে না, এইভাবে তুলে দিচ্ছি ইউজিসি নেট, তুলে দিচ্ছি এনটিএ, তুলে দিচ্ছি স্কুল সার্ভিস কমিশন, তুলে দিচ্ছি পিএসসি, তুলে দিচ্ছি, এভাবে তো বলা যাবে না। তাই এইভাবে করে করে ফেড আপ হয়ে যাবে লোকে, কেউ কেউ সুইসাইড করবে, হতাশায় বয়স বেড়ে যাবে, এবং নতুন প্রজন্ম আর তখন এই চাকরিগুলোতে আসবে না। এটাই তো ওদের পলিসি। তখন আলটিমেটলি কেউ অ্যাপ্লাই করবে না, মানে যারা আছে এদেরকে ঝুলিয়ে ঝুলিয়ে হতাশ করিয়ে আবার তো গুঁজে দিয়েছে করুণামৃত, টুকটাক করে ফলও ফলছে। আস্তে আস্তে মানসিক অবসাদ বাড়ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, পাশাপাশি হতাশা তো বাড়ছেই। এই করতে করতে একটা অংশ তারা বাধ্য হয়ে অন্য জীবিকায় চলে যাবে, কেউ কেউ আত্মহত্যা করবে, কেউ কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। এই করে করে এই বয়সটাকে পেরিয়ে দিতে গেলেই মোটামুটিভাবে এই প্রজন্ম যারা সরকারি চাকরির জন্য নিজেকে তৈরি করেছেন, অপেক্ষায় আছেন, টেট দিয়ে বসে আছেন, অমুক পরীক্ষা দিয়ে বসে আছেন, তমুক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, এই যে একটা এজ গ্রুপ, এই মোটামুটি ধরুন 22-23 থেকে শুরু করে 21 থেকে শুরু করে 40 পর্যন্ত, এখন তো 40 যাই হোক, কোনো কোনো ক্ষেত্রে মনে হয় 45 যাই হোক, আবার ওসব
নাটকবাজি আছে, এসসি হলে এত ছাড়, অমুক হলে তমুক ছাড়, ওবিসি হলে তমুক ছাড়, এগুলো অনেক ডান্ডা। আমি গড়ে 40ই ধরলাম। তাহলে এই সময়টা যারা তাদের একটা অংশ 21 থেকে 40 বছর বয়সী, 40 বছর হয়ে যাওয়ার হলে এখনো আশা করছেন এমনটা অনেকেই, অনেকটা কম, কিন্তু মোটামুটি যারা মাঝামাঝি আছেন 25, 26, 27, 28, তারা তীব্র আশা করছেন যে হবেই, সরকারি চাকরি পেতেই হবে। তো এদেরকে বর্তমানে যে সংখ্যাটা আছে তাদেরকে নাকাল করিয়ে আদালতের গল্প শুনিয়ে নিয়োগটাকে স্থগিত করে যদি ঝুলিয়ে রাখা যায়, মোটামুটি আরো 2-3 বছর যদি ঝুলিয়ে রাখা যায়, 2000 এখনো তো এজেন্ডা 2030, তাহলে এই এদের দেখে, দাদা দিদিদের দেখে আর এই লাইনে কেউ আসবে না। এটাই পলিসি। এই লাইনে আর কেউ আসবে না। দূর, কেউ নিয়োগই হয় না, চাকরি হয় না, তার চেয়ে বরং বাবা দোকানে কাজে লেগে যাই বা আলুর ব্যবসা করি। তো এটাই বাস্তব। তাই এটা ওদের পলিসি। ডাইরেক্টলি না না বলে সরব এইভাবে করলে এই লাইনে, স্থায়ী সরকারি চাকরির লাইনে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ছেলে পেলে, যুবক যুবতী আর থাকবে না, পাওয়াই যাবে না খুঁজে। দিস ইজ দ্য গুড পলিসি। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সরাসরি বলে দিলে সমস্যা না। ততদিনে বিএড কলেজগুলো করে কমে খাচ্ছে, অনেক পলিটিক্যাল লিডারের বিএড কলেজ আছে, ডিএলএড কলেজ আছে, তারা একটু করে কমে খাক, কামিয়ে নিক, ভাবতে হবে না। তাহলে গেল। এবারে যেটা বললাম, এই যে বিক্ষোভ হচ্ছে, দেখবেন আমরা দেখতে পেলাম 7ই আগস্ট 2016 বাতিল প্যানেলের শিক্ষাকর্মী অনশনকারী মঞ্চ, এরকম নাম আছে আর কি। যাই হোক, শিক্ষাকর্মীদের মাইনে তো বহুদিন বন্ধ হয়ে গেছে, আপনারা জানেন, বহুদিন বন্ধ হয়ে গেছে, তারা মাইনে পাচ্ছেন না। শিক্ষাকর্মীদের কথা বলছে। আর তথাকথিত যোগ্য তালিকায় থাকা তারা 31শে আগস্ট পর্যন্ত আছে। যাই হোক, এই যে একটা আন্দোলন হলো, ধারাবাহিকতা সহ আবার ফিরিয়ে দিতে হবে 2016 চাকরি। আমরা জানি ফিরবে না, এবং যারা দাবি করছেন তারাও আসলে জানেন ফিরবে না, কিন্তু আন্দোলন একটা হলো বেশ। তারপরে আমরা দেখলাম হবু পুলিশরা, পুলিশ নিয়োগের রেজাল্ট বেরোচ্ছে না, বা এই যে এখন তো বেরিয়ে গেল রেজাল্ট, আদালতে রেজাল্ট দিয়ে দিল। যাই হোক, তারা আন্দোলন করলো। আজকে আবার আন্দোলন করলো কারা? 2022-এর টেট, তাদের নিয়োগ প্রক্রিয়া থেমে আছে, বন্ধ হয়ে আছে, মাঝপথে বন্ধ হয়ে আছে। তারা বলছে তাদের কাছে ওএমআর সবই আছে, ইন্টারভিউও চলছিল, প্রসেস চলছিল, কিন্তু ভোটের পরে আশা করেছিল তারা যে এবার কোনো বিজ্ঞপ্তি বেরোবে, নোটিশ বেরোবে, আবার ইন্টারভিউ শুরু হবে ইত্যাদি, কোনো কিছুই নেই। তাই তারা আবার আগের মতো করে আন্দোলনে নেমেছে। 2022-এর টেট কি, তাদের দাবি কি? অন্তত 50,000 শূন্যপদ বৃদ্ধি করতে হবে। স্বাভাবিক, এত ছেলে মেয়ে অপেক্ষায় আছে, শূন্যপদ বৃদ্ধি না হলে চাকরি হবে? আর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, নোটিশ দিতে হবে, এইরকম হলো। কালকে আবার বঞ্চিত ফ্রেশার্সদের, তাদের আবার আন্দোলন আছে। তাদের দাবি ওই যে 10 নম্বর বাতিল করা বা ইত্যাদি ইত্যাদি। এবার এই নিয়োগের মধ্যেও নাকি আবার অনেক বেনাজল ঢুকে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো তারাও এবার আন্দোলন করবেন। কিন্তু এগুলোকে আমি আন্দোলন বলি না। কেন বলি না? আন্দোলন, বিক্ষোভ বলি না, এগুলোকে বলি দৃষ্টি আকর্ষণ। তারাও তাই বলেন। কিসের? সরকারের। মা যেমন, মানে বাচ্চা দুধ না দিলে, মানে বাচ্চা না কাঁদলে মাও নাকি দুধ দেয় না, তো সরকার তো দূরের কথা, তাদের সামনে তো বেশি করে কান্নাকাটি করতে হবে। বাস্তবেও কান্নাকাটি করছি, আমরা দেখেছি তো, বেশ কিছু ভিডিও আমি আমার ফেসবুকে শেয়ার করেছি। শিক্ষক মহাশয়েরা কান্নাকাটি করছেন নিয়োগ হচ্ছে না বলে। কি করে চলবে? বাড়িতে বাবা মা আছে, কত আশা করে এসেছি, পরীক্ষা দিয়েছিলাম, কত আশা করে সরকার বদলেছি। তাহলে এগুলো আন্দোলন নয়। আন্দোলন মানে দুলিয়ে দেওয়া। আন্দোলন মানে কি? স্টার, এজিটেট করা,
দেখবেন ওয়াশিং মেশিনে এজিটেটর থাকে, যেটা কম্পন তোলে, দোলায়, আলোড়ন করে, আবর্ত তৈরি করে, হয়পুল তৈরি করে। তেমন কিছু হচ্ছে হয় সরকারি কর্মচারীরা কোনোদিনই করতে পারবে না, মানে যারা চাকরি প্রার্থী, হবু শিক্ষক বা যারা চাকরি বাঁচাতে চান, কেন পারবে না? আরে মশাই, তারা তো সরকারেরই চাকরি করতে চায়। তো যার চাকরি করতে চায় তাদের চটালে চলবে? চলবে না তো। তাই শান্তিপূর্ণভাবে মিহি মিহি কথায় আবেদন নিবেদন করে যদি চিড়ে ভেজে, তো তারা তো সরকারের বিরুদ্ধে নয়, তারা তো সিস্টেমের বিরুদ্ধেও নয়, তারা তো সমাজ পরিবর্তনের কথা বলে না, তারা তো ওই সিস্টেমটাকেই কাজে লাগাতে চায়। এবং এই সিস্টেমে সরকারি চাকরির একটা সিস্টেম, তারা তাই জেনে এসেছে, সেভাবেই তারা অভ্যস্ত। তাই এই সিস্টেমে তারা ঢুকতে চায়, সরকারি চাকরি করতে চায়। তাহলে সরকারি চাকরি করবেন অথচ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবেন, একেবারে ভালো রকম আন্দোলন বলতে আমি যা বলছি যাই দুলিয়ে দেওয়া, সেটা কি করে করবেন? আপনার তো অন্য রকম উদ্দেশ্য। আপনাদের চাকরি দিয়ে দিলেই তো আপনারা শান্ত হয়ে যাবেন, তখন কি আর সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকবে? তখন প্রশংসায় ব্রহ্মা হয়ে যাবেন। ব্রহ্মার কটা মুখ? এক মুখে তখন আর প্রশংসা হবে না, একাধিক মুখ লাগবে। তখন আবার সেই সরকারেরই ধামা ধরে সরকারি কাজে লেগে পড়বেন। পুলিশে চাকরি পেলে আবার অন্যান্য সরকারি চাকরি প্রার্থীদের পেঁদাবেন। ওই যে হবু পুলিশ, তারা তো চাকরির জন্যই পথে নেমেছিল শান্তিপূর্ণভাবে। তো তারা যদি সরকারি চাকরিটা, পুলিশের চাকরি পেয়ে যান, তাহলে তাদেরকে কি কাজে লাগানো হবে? জনতাকে পেঁদানো মানেটাকে, ব্যাপারটা তাই তো দেখে আসছে। ওই যে হকার উচ্ছেদ হলো, এই হলো সেই হলো, সাধারণ জনগণকে উচ্ছেদ করার কাজেই তো পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আদানি আম্বানির পেছনে কটা পুলিশ লাগে? তারা কি অন্যায় দুর্নীতি করেন না? উল্টে 7 খুন মাপ হয়ে যায় তাদের, অর্থনীতি বলে কথা। কিন্তু আমরা জানি তো ব্যাংক লোন, কিছুদিন আগেই খবর পেয়ে আপনারা দেখে থাকবেন যে কত হাজার কোটি টাকা বড় বড় কর্পোরেটের লোনকে মকুব করা হয়েছে, মানে রাইট অফ করে দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকা, লক্ষ কোটি টাকার। আর গরিব মানুষের কিছু লোন বাকি পড়লে বন্ধন ব্যাংকের রিকভারি এজেন্ট, অমুক ব্যাংকের রিকভারি এজেন্ট চলে যায়, গিয়ে হামলা করে, মারধর করে, ভয় দেখায়, মোটর বাইক তুলে নিয়ে আসে, গাড়ি তুলে নিয়ে আসে, বাড়ি নিলামে তুলে দেয়। কিন্তু এইসব বড় বড় কর্পোরেট হাউস, তাদের লক্ষ লক্ষ টাকার লোন, সরকারি ব্যাংক থেকে নেওয়া লোন মকুব করে দেওয়া হয়। খবরটা আমি ফেসবুকে শেয়ার করব, অনেকেই দেখে থাকবেন। তাই তো তাদের পেছনে কটা পুলিশ লাগে? ওটা সরকার তাদের কথায় উঠে বসে, পুলিশ ছেড়ে দিন। তাহলে এই কারণেই সরকারি চাকরির প্রত্যাশী যারা আছেন তারা কখনোই আন্দোলন করতে পারেন না, কারণ তারা চান সেই সরকারের অধীনে থেকেই জীবিকা অর্জন করতে, একটা ভালো চাকরি, কমফোর্টেবল জব সিকিউরিটি নিয়ে। সেটা পেয়ে গেলেই তাদের আন্দোলন আর থাকে না। শুধু তাই নয়, খুব সহজ করে বলি, এটা একদম বাস্তব। এই খেলা ওরা অনেকেই আগেও খেলেছে, বিভিন্ন রকম ভাবে ইউনিয়নের ক্ষেত্রে খেলেছে। ইউনিয়নে কি করতে হবে, দিতে হবে, মানে সব টটকল আগে ছিল না, দেখবেন সিপিএম আমলে এরকম অনেক কারখানা ওরা তুলে দিয়েছিল। তখন কি হলো, কয়েকজন বেশ ডাকাবোকো করতে হবে এইগুলো মালিক তাদের ডাকলো, যারা একটু পান্ডা গোছের 4-5 জন নেতা একটুখানি ডাকাবোকো ডেকে বললো, আপনাদের একটু এত করে দিয়ে দিচ্ছি, বা আপনাদের চাকরিটা থাকবে, অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছি, কিন্তু বাকিদের আমরা রাখতে পারবো না। বাকিদের চাকরি কিন্তু এত এই চটকলে বা এই মিলে, এই জুট মিলে 1000 কর্মচারী, 500 কর্মচারী এরকম ধরুন আছে। তো তার মধ্যে এই আপনারা 20 জন ডাকাবুকো দেখতে পাচ্ছি, আপনাদের কোনো চিন্তা নেই, আপনাদের একটা করে প্যাকেজ দিয়ে দেবো, আর এটা তো তুলে দেবো, এইখানে তো আপনারা কাজ পাবেন না, থাকবে না, অন্য জায়গায় আপনাদের পাঠিয়ে দেবো। আমাদের তো বড় বড় সাম্রাজ্য, আমাদের তো শুধু চটকল নেই, অনেক কিছু আছে, সেইখানে কোনো একটা পদে আপনাদের বসিয়ে দেবো, কেউ জানতেও পারবে না। আর না হলে একটা অ্যাকাউন্টে ভালো সালো লামসাম দিয়ে দেব, অ্যাকাউন্টে দেবো না, হাওলা দিয়ে দেব। তাহলে
আপনাদের কি করতে হবে, ওই বাকি যে থাকলো, মানে আপনাদের 20 জন বা 50 জন মতো আমরা ব্যবস্থা করলাম, বাকি যে থাকলো 450, ওদেরকে একেবারে দিন, তো একেবারে দিয়ে দিন একেবারে। এবং ওলা উল্টো পাল্টা করে বুঝিয়ে একটা নাটক, আন্দোলনের নাটক ফাটক করে আসল মালিক পক্ষই থেকে গেল, মালিক পক্ষের এজেন্ডায় রূপায়িত হলো। এই 450 জনের চাকরি বাকরি একেবারে ঘটি বাটি সব চলে গেল, কারখানা বন্ধ হয়ে গেল। কত উদাহরণ চাই, কত উদাহরণ চাই। এই ধরনের প্ল্যানিং যে হচ্ছে আমি নিজের কানে শুনেছি এক সময়। তো কি ঘটনাটা কেন বললাম, খুব সহজ করে বলি, কিছু মনে করবেন না। এই যারা আন্দোলন করছেন, পথে নামছেন, শান্তিপূর্ণই করছেন, তাদের যদি নেতাদেরকে বলা হয়, এমন হয়েছে আমি বলবো না, মানে যদি বলা হয় যে মানে এরকম 10 জন 15 জন বেশ যারা একটু অ্যাক্টিভ, যে আপনারা একটু এভাবে চালিয়ে যান, আশায় আশায় রাখুন, আপনাদের চিন্তা নেই, আমরা আছি তো, কিন্তু অনুগ্রহ করে শান্তিপূর্ণ করবেন, শান্তিপূর্ণ করবেন, কোনো রকম ঝামেলা টামেলা যেন না হয়, এইটা আপনারা দেখবেন। বাকি আপনাদের আমরা দেখব, কারণ আমাদের অত পুলিশ তো নেই এখনো। তো আপনারা এখন হাজার হাজার যদি পথে নেমে এদিক ওদিক ঝামেলা করেন, আমাদের সত্যি সামাল দিতে সমস্যা হবে। তাই একটু শান্তিপূর্ণ দেখবেন, হ্যাঁ, আমরাও আপনাদের শান্তিপূর্ণভাবে দেখব। হতেই পারে, মানে হয়েছে বলছি না, মানে ব্যাপারগুলো জিও পলিটিতে অনেক কিছু হয়, বিশ্বাসই হবে না আপনাদের, এরম হয় না হয়। বা যেটা নয় বাদই দিলাম, নেতৃত্বের কথা বাদই দিলাম, আমি সাধারণ চাকরি প্রার্থীদের কথাই বলছি। ধরুন 1000 পথে নেমেছেন, 1000-এর মধ্যে 200 জনকে বলল 200 জনের চাকরি আমরা নিশ্চিত করব। তাদেরকে ধরল অ্যাপয়েন্টমেন্ট লেটার বা কোনোভাবে তাদেরকে বিশ্বাস করানো হলো যে আপনাদের চাকরি হবে 200 জন। তখন তারা আর পথে নামবে? সহযোদ্ধা বলা হয়, সহযোদ্ধাদের জন্য তারা আর পথে নামবে যে না আমাদের 200 জনের চাকরি হয়ে গেল, ঠিক আছে, ওদের তো হয়নি, ওদের জন্য আমাদের পথে নামতে হবে? ওরা নামবে? 100% বলবো না, হয়তো কেউ কেউ 2-1 থাকতে পারেন, আমি জানি না। থিওরিটিক্যালি 99.99% বলা যায় যে তারা আর নামবে না, দূর আমাদের চাকরিতে হয়ে গেল। এই কারণেই দেখবেন ওই যে যখন 2016 পথে নেমেছিল, তখন কিন্তু 2025-এর এই নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হয়নি, কয়েকদিন আগে বাতিল হলো। তারা কিন্তু আশায় আশায় ছিল আমাদের তো হয়ে যাবে, আমরা কেন নামবো, ফ্রেশারদের কথা বলছি। শুধু তাই নয়, যোগ্য শিক্ষকদের একটা অংশ, মানে যারা এই 2025-এ পেয়েছিল, তারাও পথে নামে, বড় অংশ। তো তারা ভেবেছিলেন আমাদের তো হয়েই গেছে, নিয়োগ তো হবে, আমরা আবার কেন ঝামেলায় যাব। ব্যাপারটা ওই রকম, চটকলের যে ইউনিয়ন লিডার ছিলেন ওই রকম, ব্যাপারটা ওই রকম, মানসিকতাটা ওই রকম। আমার হলেই তো মিটে গেল, দূর কেন ঝামেলায় যাবে, বাড়ির বউ প্রিয়জন তো সবাই বলে, কেন ঝামেলায় যাবে। সত্যিই তো, এটাই তো মহাকালের লীলা। এই লীলা খেলা খেলতে খেলতেই তো একদিন এটাই হওয়ার দরকার, এটা তো প্রক্রিয়া। আমি অ্যালার্ট করি, যারা কতিপয় বুঝতে পারেন, স্বাস্থ্যক্ষেত্রে একটুখানি অ্যালার্ট হতে পারেন, বিভিন্ন জীবিকার ক্ষেত্রে অ্যালার্ট হতে পারেন, এই পর্যন্ত। প্রক্রিয়াটাকে তো থামানোর ক্ষমতা আমার নেই, এবং থামাতে আমি বলবো না, থামানো যাবে না। আপনি কি করে এখন প্রকৃতিতে ফিরবেন, পারবেন? আগের মতো হবে সব? হয় না। এটা ইট উইল রান ইজ ফুল কোর্স। আপনি পিছিয়ে যেতে পারেন না কখনো টাইম ফ্রেমে। এটা টাইম মেশিনের গল্প নয়, ইটস নট এ ম্যাটার অফ টাইম মেশিন। আপনি পিছিয়ে যেতে পারবেন না, পিছোতে পারবেন, ওই দিক দিয়ে ঘুরে আপনাকে পিছোতে হবে। মানে যেই পথে এসছেন ঠিক সেই পথ ধরে পিছোতে পারবেন না। ওই যে ঘড়ির কাঁটা দেখেছেন আপনি, ধরুন এখন কটা বাজে, এখন 8:15 বাজে। আপনি মনে করছেন এই 8:15-টার টাইমটা খুব খারাপ, স্বাস্থ্যের পক্ষে খারাপ, ভ্যাকসিনবাজি চলছে, ফিয়াট কারেন্সি চলছে, ব্যাংকিং ব্যবস্থা জায়নিস শক্তির আবির্ভাব হয়েছে, টোটাল কন্ট্রোল চলছে। এই সমস্ত কিছু সাধারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলছে, আমাদেরকে ইউজলেস ইটার্স বানিয়ে দিয়েছে।
আমরা এই সোয়া আটটা টাইমটা চাই না। এই টাইমটা আমি মানে টাইমটা থেকে আমরা পালাতে চাই বা বদলাতে চাই। তো কোন টাইমটা ভালো ছিল? 6টার টাইমটা ভালো ছিল। তাহলে কি করতে হবে? 6টায় আমরা ফিরবো। পারবেন? পারা যায় না। তাহলে হ্যাঁ পারবেন, 6টার সময় ভালো ছিল। কেন? ওই সময় জায়গনিক শক্তি ছিল না, ওই সময় ভ্যাকসিন ছিল না, ওই সময় মানুষের মধ্যে একতা ছিল, ভালোবাসা ছিল, হিংসা থাকলেও এতটা ছিল না, মানুষ একে অপরের পাশে থাকতো, গ্রামগুলোতেও এত বিচ্ছিন্নতা ছিল না। এই কারণে আপনি 6টায় ফিরতে চাইছেন, আপনারা মনে করছেন, একটা বড় অংশই ধরে নিলাম মনে করছেন। কিন্তু 6টায় আপনারা কি ফিরতে পারবেন? পারবেন না। কারণ মহাকালের ঘড়ি তো চলছে, ঘড়িটাকে ধরেন মহাকালের ঘড়ি চলছে। তাহলে 6টায় ফিরতে পারবেন না, কোনোদিনই পারবেন না। তবে হ্যাঁ 6টা আবার আপনার এই মহাকালের ঘড়িতে বাজবে একদিন, তখন আপনি 6টায় ফিরতে পারবেন। কিন্তু সেই 6টা কি আগের যে 6টা আপনি ভাবছেন তার মতোই হবে? না, তাও হবে না, হয়তো কাছাকাছি হবে। সন্ধে 6টা যেমন হয় তেমনই হবে, কিন্তু আজকের সন্ধে 6টার সঙ্গে কালকের সন্ধে 6টার তা অথবা 5 বছর পরে সন্ধে 6টার কিছু না কিছু তো একটা ফারাক থাকেই না। আমরা ধরতে পারি না, কিন্তু ধরে নিলাম নাও থাকুক, অল্প স্বল্পই বা থাকুক, কিন্তু সেটা মহাকালের ঘড়ি যেভাবে ঘুরবে তবেই আপনাকে ওই যে ক্লকওয়াইজ আপনি ফিরতে পারবেন। ঘড়িটাকে উল্টো থেকে কাঁটাটাকে ঘোরাতে পারবেন না, আমি এটাই বলতে চাইছি। তাই এই প্রক্রিয়াটা হবে, কিন্তু আমি অ্যালার্ট করছি মাত্র। তাহলে সরকারি চাকরি যারা প্রত্যাশা করে তারা আন্দোলন করে না, করতে পারে না, কারণ তারা সরকারের চাকরি করবার জন্যই পথে নামে। তাই ওই যে আমার মনে আছে ছাত্রাবস্থায় যখন রাজনীতিতে নেমেছিলাম, তখন অনেকেই গুণজন জ্ঞানীগুণী মানুষ আমাকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, দেখ রাজনীতি করবি ঠিক আছে, সাবধানে কর, পুলিশ কেস হয়ে গেলে, পুলিশকে খেপালে, পুলিশ লক আপে থাকলে, পুলিশ কেস হয়ে গেলে কিন্তু সরকারি চাকরিতে অসুবিধে হবে, কারণ তখন পুলিশ ভেরিফিকেশনের হবে জটিলতা, অমুক তমুক অনেক কিছু হতে পারে। পুলিশ ভেরিফিকেশন জানেন তো? হ্যাঁ, এসব জ্ঞান তারা দিতেন, স্বাভাবিক, ওই যে সরকারি চাকরির প্রতি মোহ, এবং এটা বাস্তব। তাহলে এবার যারা হবু চাকরি প্রার্থী সরকারি চাকরির জন্য আন্দোলন করছেন, মানে আন্দোলন নয়, মানে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সরকারের, তো তারাও তো, তাদের মধ্যে কি ভয় নেই? তাদেরকে কেউ কোনো জ্ঞানী গুণীজন বলেননি যে বাবা পথে নামছিস নাম, কিন্তু শান্তিপূর্ণভাবে, মার খেলেও মার দিবি না, পাল্টা মার দিবি না, মার খেয়ে যাবি, মার খাবো, মাথা নিচু করে মার খাবি। কি আপনাকে গান্ধী হতে বলছে? না না না, তা বলছে না। কিন্তু গান্ধীর অনেক, তবুও তিনিও কম্প্রোমাইজড, তাকেও ব্যবহার করেছিল ব্রিটিশরা, কিন্তু লোকটার মধ্যে তো অন্যান্য ক্ষেত্রে কিছু গুণ ছিল রে বাবা। স্বাস্থ্যক্ষেত্রে, স্বাস্থ্যবিধির ক্ষেত্রে যে কথাগুলো তিনি বলেছেন এবং জীবনযাপনে দেখিয়ে গেছেন, সেগুলো সত্যি এখনো অনুকরণীয় বলতেই পারি। কিন্তু আপনাকে কেন বলছে, বা চাকরি প্রার্থীরাও এরকম অনেক নেতা বলছেন যে মার দিলে মার খাবো, মাথা নিচু করে মার খাবো। কেন? পাল্টা মার দেব না কেন? গণতন্ত্র তারা ভালোবাসেন বলে, তারা শান্তিপ্রিয় বলে, তারা সংবিধানকে ভালোবাসেন বলে? মোটেই নয়। তারা পাল্টা মার দেবেন না এই কারণে যে পাল্টা মার দিলে পুলিশ কেস হবে আর চাকরিটা হবে না, সরকার পয়েন্ট পেয়ে যাবে। আপনারা তো মারপিট করেন, শিক্ষক হয়ে মারপিট করেন, পাল্টা মার দেন পুলিশকে, পুলিশের গায়ে হাত তোলেন, এত দুঃসাহস! আপনাদের চাকরি অসম্ভব। এই কারণেই মার খাবো, কিন্তু মার দেব না। তো এই মানসিকতা থাকলে কি আর আন্দোলন হয়, প্রতিবাদ হয়? হয় না। তো সরকার তো জানে সে কথা। তাই এই চাকুরি বেকার যুবক যুবতীর
দের আন্দোলনকে সরকার ভয় পায় না তো, এই ধরনের আন্দোলন। কারণ কেন ভয় পায় না? সরকার জানে এরা তো আমাদের অধীনেই চাকরি করতে চায়, আমরাই ওদের চাকরি দেব এই আশাতে তারা আন্দোলন করছে। তো আমাদের বিরুদ্ধে তো ওরা কি করবে? তো শব্দ টব্দ বলবে, বক্তিমেবাজি করবে, সেলফি তুলবে, লাইভ করবে, তারপর চলে যাবে, এই তো করবে। আশপাশে দু একটা পুলিশ রাখলেই হলো। এরা তো কখনো বড় ধরনের গন্ডগোল পাকাবে না, ভাঙচুর করবে না, অন্তত এই সময় করবে না। কেন করবে না? আশা আছে তো। ভাঙচুর করলে তো পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে। এখন তো সবাই টোটাল কন্ট্রোল, নাম টাম ছবি টবি সব সরকারের কাছে আছে, ঝামেলায় যাবে না তারা। তো সরকারও নিশ্চিন্ত অন্তত এখন। পরে যখন আশা থাকবে না, যখন সবাই বুঝে যাবে সরকারি চাকরি আর হবে না, তখন আলাদা ব্যাপার হতে পারে। কিন্তু সেটা কি হবে? সবাই কি একসাথে বুঝবে, চাকরি প্রার্থীরা, যুবক যুবতীরা, যে না সরকারি চাকরি আর হবে না, অন্তত এইসব পদে? বুঝবে না, ভাগে ভাগে বুঝবে। একসাথে বুঝলে তো একটা তীব্র ঐক্যবদ্ধ সত্যিকারের আন্দোলন হতে পারত। সেটা তো হবে না, এটাই মহাকালের প্রক্রিয়া। তাই এই রিসেটটা সফল হবেই হবে, এবং সঠিক পথেই মহাকাল নিয়ে যাচ্ছে মানুষকে, ওই ক্লকওয়াইজ। বারবার করে বলি, আমি কিন্তু বারবার বলি, শত্রুটা আমাদের নিজেদের মধ্যে। লোভ। বিল গেটসের জায়গায় থাকলে আপনি ওটা করতেন কিনা? আদানি আম্বানির জায়গায় থাকলে আপনি ওটা করতেন কিনা? আপনি মুখ্যমন্ত্রী হলে ক্ষমতার জন্য আপনি এগুলো করতেন কিনা? এগুলো আগে ভাবুন। নিজের ক্ষেত্রে আপনি কতবার সিদ্ধারা লড়াই করেছেন, সিদ্ধারা খাড়া রেখে লড়াই করেছেন, যে চাকরিটা করেন, যে ক্ষেত্রে আছেন, কোন ক্ষেত্রে আপনি মাথা নত করেননি? এগুলো প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন যে আপনি হলে ওটা করতেন। আর তাই মহাকাল এটা জানে, তাই এই দিকেই আমাদের নিয়ে যাচ্ছে। তারপর যথাসময়ে সন্ধ্যে 6টা বাজবে, আগে আমরা এটাকে রেপ্লিকেট করতে পারবো না। এবারে আসছি 2016। আপনারা জানেন যে এখন অনেকেই টেনশনে আছে, পোস্টও দেখতে পাচ্ছি। তাদের আর মিথ্যে আশা দেওয়ার কোনো গল্প নেই। মানসিক শক্তি বজায় রাখুন। এবং যারা টেট, বাধ্যতামূলক টেট নিয়ে ভাবছেন হবে কি হবে না, তাদেরকেও বলি সবাইকে দিতে হবে। ও নর্মাল সেকশন, এই সেকশন, সেই সেকশন, ওসব অনেকে সান্ত্বনা খুঁজছেন, ও কোনো ব্যাপার নেই। 9 থেকে 12 পর্যন্ত টেট দিতে হবে, মানে ওই ধরনের পরীক্ষা, স্ক্রিনিং এর পরীক্ষা। অনেকে ভাবছেন না আমরা তো, আমাদের দিতে হবে না, সবাইকে দিতে হবে। সেই মানসিক প্রস্তুতি নিয়ে থাকুন, কষ্ট কম পাবেন। মানসিক প্রস্তুতি থাকলে মানুষ কষ্ট কম পায়, প্ল্যান বি ভেবে রাখে, তাই তো? এটাই তো হয়। আর 2016 এক্সটেনশন পাবে কিনা? ওইদিকে তো এক্সটেনশন পাবেই। অর্থাৎ সুপ্রিম কোর্টে যখন এসএসসি মানে রাজ্য সরকার, নতুন সরকার অলরেডি চলে গেছে, যে কোনো সময় খবর পাবেন, আদালতের নির্দেশ পাবেন, জানতে পারবেন যে 31শে অগাস্টের মধ্যে আমরা পারছি না নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে। ওবিসি, বুঝতেই পারছেন ঝামেলা হয়ে ওবিসির ব্যাপার আসছে। তো আমরা অনেকটা বেশি সময় চাই, যেটা খবর আপনারা জানেন, অনেকটা বেশি সময়ের জন্য আবেদন করবে সরকার। এই অনেকটা বেশি সময় কি হতে পারে? 1 বছর। 1 বছর তো বটেই, মানে এমনিতে তো 6 মাস করে আগেকার সরকার যারা, আপনারা জানেন ডিসেম্বর, তারপর ডিসেম্বরের পরে অগাস্ট, 31শে অগাস্ট, মানে কি 6 মাস করে হয়েছিল এক্সটেনশন, মানে 2016 ক্ষেত্রে। মানে এই ক্ষেত্রে যে এক্সটেনশন, সেটা কিন্তু একটু ইন্টারেস্টিং, ক্ষেত্রটা একটু আলাদা, ব্যাপারটা একই হলেও আলাদা। মাননীয়ার সময় এক্সটেনশন দিয়েছিলেন, সামনে ভোট ছিল এবং পরীক্ষা হয়ে গিয়েছিল, তাই তো? তো সেপ্টেম্বরে পরীক্ষা হয়, নবম, দশম, একাদশ, দ্বাদশ।
হয়তো তারপরে তো নিয়োগ প্রক্রিয়া চলতে থাকে, বেশ পরীক্ষা টরীক্ষা হয়, রেজাল্টও বেরোয়, কতজনকে যেন রেকমেন্ডেশন লেটারও দেওয়া হয়, সুপারিশপত্র দেওয়া হয়, এগুলো চলছিল মাননীয়ার সময়, এগুলো চলছিল। আর মাননীয়া 31শে অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দেন, কিন্তু তার মধ্যে তিনি নিয়োগটা কিন্তু করে যাননি। খুব ইন্টারেস্টিং না? করতেই পারতেন, সদিচ্ছা থাকলে করতেই পারতেন, তাহলে আবার পরে সরকারের অসুবিধা হতো না। আবার নতুন করে ছাঁটাই করো, আবার এই করো সেই করো, বাবা কত ঝামেলা। এদিকে 2014 টেট লাইনে আছে, 2014 টেটের মাধ্যমে যত নিয়োগ হয়েছে সেগুলোকে ছাঁটাই করবে সামনে। কি অবিশ্বাস্য লাগছে। অলৌকিক কিছু ঘটলে আলাদা কথা, ধরে রাখুন, মানসিক প্রস্তুতি রাখুন। 32,000-এর মামলা আদালতে আছে, যথাসময়ে হিয়ারিং হবে, তীব্র গতিতে হবে। আপাতত সেন্সাসের কাজ হচ্ছে বলে হিয়ারিংটা 46 নম্বর, অমুক নম্বর তমুক নম্বরে থাকছে। যেই সেন্সাসের কাজটা হয়ে যাবে, 32,000-কে তো সেন্সাসে লাগানো হয়েছে নাকি, ওদের তো লাগবে। কর্মচারী কোথায়, এরপরে সেন্সাস কোথায়, সব সেলফ এনুমারেশন হবে, এমন দাবক দেবে। এবং সব অনলাইনে হয়ে গেলে তো, ডেটা হয়ে গেলে তখন তো এত ঝামেলা, লোকজন লাগবে। ওই জন্য এটা এসআইআরটা করিয়ে নিল, এবার সেন্সাসটা করে নেবে। টোটাল কন্ট্রোলের জন্য এই ডিজিটাল আইডি অত্যন্ত জরুরি, বহু আগেই বলেছে। তো এখন ধিমে তালে শুনানি হবে। যেই সেন্সাসটা হয়ে যাবে তখন দেখবেন হিয়ারিং এর গতি কি। মাননীয় অমৃতা সিংকে দেখবেন, প্রশংসা করেছেন শুভেন্দু অধিকারী। তো মাননীয় অমৃতা সিং কিন্তু এর রায়টা দিলেন, 12,000 কনস্টেবলের নিয়োগ স্থগিত, নিয়োগ প্রক্রিয়া স্থগিত। তাই তো। তো এবার কি দাঁড়াচ্ছে, যদি এই রকম পরিস্থিতি দাঁড়ায়, মানে দাঁড়াতো যে সবাই মাননীয়া নিয়োগ করে দেওয়ার পরই চলে যাওয়ার আগে নিয়োগ করে দিলেন, তাহলে এই পরের সরকারের মাথা ব্যথা বেড়ে যেত। সরকারি চাকরির এই যে মাইনে, বিপুল মাইনে তাদের টানতে হতো, আর 2016 চাকরি চলে যেত। সেটা নিয়োগ হলে 2016 যারা ছিলেন তাদের একটা বড় অংশ যোগ্য, তারা তো এই 2025-এও পেয়েছেন, তাই তো। তাহলে কি হতো, পিএ প্রভিডেন্ট ফান্ড মানে আগেকার মতো করে সমস্ত কিছু স্কিম মেনে তাদের নিয়োগ করতে হতো। এই সমস্যা, ওই জন্য মাননীয়া করে যাননি। এগুলো সবই আন্ডারস্ট্যান্ডিং, সবই পুরোটাই গটাম। যেখানে ঘাসের চাষবাস না করলে গরু আসে, আগে তো ঘাস ফলানো হলো, হ্যাঁ, তারপর তো গরু এলো, তাই করে যাননি। এবারে কি হবে, এবার দেখুন, সেই সময় নিয়োগ প্রক্রিয়া চলছিল বলে এক্সটেনশন করা হলো 2016-কে, শেষ করা যায়নি, চলছিল। এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আলাদা, নিয়োগ প্রক্রিয়া শুরু হলো কিন্তু ওই ওবিসির গল্পটা দিয়ে আগে থেকেই ঠিক করা ছিল, ওটাও আগে থেকে ঠিক করা ছিল। মাননীয়ার আমলেই ওটার ক্ষেত্র তৈরি করা হয়েছিল যে রায়টা কিন্তু সরকার পরিবর্তন হলে তবেই আসবে। আদালতকে তেমন করে কনফিডেন্সে নেওয়া হয়েছিল। রায়টা আগে দিতে পারতো না, দেয়নি, দিলে তো আবার মুশকিল। ওই জন্য ঠিক নতুন সরকার গঠিত হবে, তারপরেই রায়টা আসবে। হলো, নতুন আইন হয়ে গেল, ব্যাস। এই নতুন ওবিসি যে আইন 7%, সেই আলোকে কি হবে, স্থগিত হয়ে গেল, কত সুবিধে হলো। তাই ক্ষেত্রটা অবশ্যই আলাদা, স্কিমটা একই, ক্ষেত্র আলাদা নয়, ট্যাকটিক্সটা, যে স্টেপগুলো, পরিস্থিতিগুলো একটু আলাদা, কিন্তু লক্ষ্য একই। তাহলে এবার যেটা প্রশ্ন, এই যে এক্সটেনশন আদালত কি দেবে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে? অবশ্যই দেবে, দেওয়া উচিত, কারণ আদালত নিজেই, আদালতের তত্ত্বাবধানেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, সুপ্রিম কোর্ট। সেই দিক থেকে দেখতে গেলে দেওয়া উচিত এক্সটেনশন।
কারণ কি, ভোট হয়েছে, এই সরকার নতুন এবং নতুন ওবিসি আইন এসেছে, সেই জায়গা থেকে সরকারের সময় লাগবেই, নবগঠিত সরকার। এই অ্যাঙ্গেলে সুপ্রিম কোর্ট দিতেই পারে এক্সটেনশন। এই অ্যাঙ্গেল কি 2016 তারাও স্বস্তি পেল, মানবিকতাও থাকলো, সরকার নতুন, এমনিতেই বিক্ষোভ টিক্ষোভ চারদিকে, তো আবার নতুন করে বিক্ষোভ ঝামেলা কি দরকার, ভাবমূর্তিও ভালো থাকলো, ডিভাইড অ্যান্ড রুলের ব্যাপারটাও থাকলো, 2000 ফ্রেশাররাও মানে খেপে গেল অভিজ্ঞদের প্রতি, আবার অভিজ্ঞরাও পরিবার টরিবার আছে, তারা একটু রিলিফ পেল। এই অ্যাঙ্গেলে 2016 এক্সটেনশন হতে পারে, ওটা রিলেটেড, ওটা এক্সটেনশন হলে এখানেও এক্সটেনশন হবে এই অ্যাঙ্গেলে। কারণ নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি বলেই তো তাদেরকে স্কুলগুলো কিভাবে চলবে ইত্যাদি ইত্যাদি, এত এত শিক্ষক ছাড়া স্কুল চলবে কি করে, এই অ্যাঙ্গেলেই কিন্তু এক্সটেনশন করা হচ্ছিল ডিসেম্বর, তারপরে অগাস্ট। তো সেই অ্যাঙ্গেলে দেখলে এবারও এক্সটেনশন করা উচিত, তাই নয় কি? এই একটা সম্ভাবনা। কিন্তু এটা তো কমন, যেটা হয়ে আসছে সেটা বললাম। কিন্তু সরকার বদলেছে, এই সরকার বুল্ডোজার সরকার, বুঝিয়েও দিয়েছে, এবং সরকার এতদিনে বুঝিয়েও গেছে যে এই শিক্ষক সমাজের আন্দোলন করার কতটা ক্ষমতা আছে, কতটা সাহসী তারা, কতটা কি তারা সরকারও বুঝে গেছে। আর নেতারাও, আন্দোলনের নেতাদের সঙ্গে তো সরকার মাথায় ফাতায় হাত ফাত দিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে। তারা তিক্ততা চাইবেন, এখনো তো আশায় আশায় আছেন, তাই না? চাইবেন, তো সরকার সেগুলো জানে। তো এইবার এই নরম মাটির ব্যাপারটা বুঝতে পেরে যদি এইরকম কিছু করা হয়, কিরকম দাঁড়াবে? সুপ্রিম কোর্ট এই নিয়োগ প্রক্রিয়াটিকেই বাতিল করে দিল। কেন? যদি বলে আমরা তো এরকম বলিনি, হ্যাঁ, আদালত পরের দিকে কিন্তু এরকম পর্যবেক্ষণ আমরা দেখেছি। এসএসসি যে নোটিফিকেশন বের করেছিল, খিচুড়ি নোটিফিকেশন, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট কি ঠিক তেমন নোটিফিকেশনই বের করতে বলেছিল? সেভাবেই কি ডিকটেট করেছিল যে এইরকম করে 2016 যে ভ্যাকান্সি, সেই সময়কার ভ্যাকান্সির সঙ্গে নতুন ভ্যাকান্সি অ্যাড করে ফ্রেশারদের সঙ্গে নিয়ে এবং বাতিল প্যানেলের মানে শিক্ষকদের নিয়ে 10 নম্বর অভিজ্ঞতার নম্বর দিয়ে পরীক্ষায় বসানো হোক, এমনটাই কি গাইডলাইন দিয়েছিল সুপ্রিম কোর্ট? আমি তো মনে করি না তেমন কোনো গাইডলাইন সুপ্রিম কোর্ট লিখিতভাবে কি দিয়েছিল যেটাকে এসএসসি ফলো করেছিল। না, সুপ্রিম কোর্ট তেমন কোনো গাইডলাইন লিখিতভাবে দেয়নি, শুধু বলেছিল ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে। তো এই ফ্রেশ রিক্রুটমেন্ট ব্যাপারটা আসলে কি? সেটা ফ্রেশারদের জন্য রিক্রুটমেন্ট, নাকি 2016-কে নিয়ে সেই ভ্যাকান্সিকে অ্যাড করে, এক্সিস্টিং ভ্যাকান্সি যোগ করে তার নিয়োগ পরীক্ষা? খুব ঝামেলা না? ইন্টারেস্টিং না? একটা পয়েন্ট কিন্তু আদালতের হাতে আছে। আদালত যদি বলে দেয়, সেই সরকারও এখন নেই, কিন্তু সেই সরকারও এখন নেই, মাননীয়ও এখন নেই, এখন নতুন। এইবার যদি সেই রকম একটা কনফিডেন্সে নেওয়া হয়, নিয়ে যদি আদালত বলে যে না, আমরা তো দেখতে পাচ্ছি এই প্রসেসটাই গন্ডগোলে, ভুল, নতুন করে পরীক্ষা হোক, এই নোটিফিকেশনটাকে আমরা নাল অ্যান্ড ভয়েড ঘোষণা করছি, মানে এটা হবে না, এটা বাতিল, নতুন নিয়োগ বিজ্ঞপ্তি হোক, যে এরকম যদি ঘোষণা করা হয়, তাহলে তো পুরো এটা গেল, অনগোয়িং প্রসেস গেল। আমি সম্ভাবনার কথা বলছি, কিন্তু আদালতের হাতে সেই পয়েন্টও আছে, গেল, এবং 2016 গেল। 2016 কিসের ওপর ঝুলে আছে? ওই যে নিয়োগ প্রক্রিয়াটা চলছে, তো তার জন্য ঝুলে আছে। কারণ ওখানেও 2016 অনেকে চান্স পেয়েছেন, তাই তো? কিন্তু পুরো প্রক্রিয়াটাই 2025 যদি আদালত মানে অনিয়ম হয়েছে বা সঠিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, আদালত যদি সেটাকে সঠিক মনে না করে, প্রপার মনে না করে,
তাহলে তো বাতিল করে দিতে পারে, নতুন বিজ্ঞপ্তির কথা বলতে পারে। সেটা নতুন বিজ্ঞপ্তি দিয়েও আবার যে চাকরি হবে সে আশা না করাই ভালো, কিন্তু অন্তত সময়ও পাওয়া যাবে। তো আবার জোর কদমে পড়াশোনা করবেন আপনারা এসএসসির জন্য, তো সেটাও হতে পারে। আর সেই ক্ষেত্রে কিন্তু 2016 এক্সটেনশনের সম্ভাবনা নেই। তাহলে বলতে পারেন যে স্কুল কি করে চলবে, এরকম যদি ঘটে, আমি একটা সম্ভাবনার কথা বললাম, স্কুল চালানোর জন্যই তাদেরকে রাখা হয়েছে, তাহলে এই 15,000-এরও বেশি শিক্ষক যদি বসিয়ে দেওয়া হয়, তাদের মাইনের কথা নয় সরকার ভাবলো না, সরকার তো শিক্ষাকর্মীদের কথাও ভাবছে না, কত আত্মহত্যা করছে তার কথাও ভাবছে না, পরোয়াই করে না সরকার, মানবিকতা নেই সেটা ধরে নিলাম। কিন্তু স্কুল যে সমস্যায় পড়বে, তো কি মশাই, স্কুল সমস্যায় পড়বে, সরকার কি কাজে যায় আসে কিছু? হ্যাঁ, কিছু যায় আসে? 2000 করোনাকালে স্কুল বন্ধ ছিল, সরকারে কি যায় আসে? সরকারি শিক্ষায় স্কুল না, শিক্ষক বসে গেলে শিক্ষা আরো ডামাডোলে যাবে, যতটুকু চলছে তাও চলবে না। এতে কার সুবিধা হবে? বেসরকারি মালিকের সুবিধা হবে, শিক্ষা ব্যবসায়ীদের সুবিধা হবে, সরকারের কোনো অসুবিধা হবে না, কারণ সরকার তাদেরই প্রতিনিধি। তাই ওই অ্যাঙ্গেলটা ভুলে যান যে 15,000 শিক্ষককে বসিয়ে দিলে স্কুলগুলোর সমস্যা হবে বলে তাদের বসাবে না, ওই অ্যাঙ্গেলটা বাদ দিয়ে অন্য কিছু ভাবুন, তাও ভালো। আর কিছু কি থাকবে না? উপায় নেই, আছে তো, বিদ্যাঞ্জলি আছে, স্বেচ্ছাসেবক আছে। সরকার যদি এখনই বলে, কয়টা এনজিওকে বলে, লিভার ফাউন্ডেশনের মতো সব এনজিও আছে, বিল গেটসের এনজিও আছে, অনেক রকম এনজিও আছে, তাদেরকে বলে ভাই কম পয়সায় বা তুমি স্বেচ্ছাসেবক বিনা পয়সায় পাঠিয়ে দিন, তারা এনজিও থেকে মাইনে পাবে আর স্কুলে পড়িয়ে যাবে, কোনো সমস্যা নেই, বিনা পয়সায় স্বেচ্ছাসেবক। ইতিমধ্যে বিদ্যাঞ্জলি পোর্টালে অনেকেই নাম নথিভুক্ত করেছেন, অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মচারী, অধ্যাপক, কর্পোরেট লেভেলের লোক, তাদের নিজস্ব এজেন্ডা, নিজস্ব কারণে, নিজস্ব উদ্দেশ্যে তারা স্কুলগুলোতে প্রবেশ করতে চাইছেন, কর্পোরেট সেক্টর করতে চাইছে। কেন সেটা বলতে হবে? তাহলে সেই অর্থে পড়ানোর লোকের কিন্তু অভাব হবে না। তাই এই অ্যাঙ্গেলটা ছেড়ে ভাবুন, যদি ওই দিকে যায়, তাহলে এই দুটো সম্ভাবনা আছে। যদি আদালত মনে করে হ্যাঁ নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক আছে, আরো সময় দিতে হবে, সেক্ষেত্রে এক্সটেনশন হবে, এবং 2016 ক্ষেত্রে তাদেরও এক্সটেনশন হবে, 1 বছর হোক, 6 মাস হোক, তবে বেশি হবে, 6 মাসের বেশি হওয়ার কথা। কিন্তু যদি আদালত মনে করে যে না, এই প্রক্রিয়াটাই গন্ডগোলের, এইভাবে আমরা বলিনি, খিচুড়ি হজপচ নোটিফিকেশনের কথা আমরা বলিনি, এটাতে গন্ডগোল আছে, আমরা আবার নতুন বিজ্ঞপ্তির কথা বলবো, তো সেই ক্ষেত্রে আর এই দায়টা থাকলো না, সেক্ষেত্রে ওটাও যাবে, এটাও যাবে। তো এই সম্ভাবনা কেন বললাম? যে সরকার ইতিমধ্যেই কঠোর অবস্থান নিতে শুরু করে, 2030 চলে আসছে, তার আগেই শিক্ষকদেরকে, স্থায়ী পদের শিক্ষকদেরকে নিয়োগ বন্ধ করতে হবে, নয় ছাঁটাই করতে হবে, এটাই তাদের টার্গেট। সময় কম, 2026 তো মাঝামাঝি হয়েই গেল, তাই এই 2016কে তারা কতদিন টানবে সেটাও তাদের ভাবতে হবে, তাই তো? তারাও ভাববে নিশ্চয়ই, আবার তো টাকা, এতজন 15,000 শিক্ষককে মাইনে দেওয়া মানে কয়েক কোটি টাকার ধাক্কা, তাই নয় কি? এটা রয়েছে। পাশাপাশি সরকারের কঠোর মনোভাবও আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে। উল্টে মাননীয়ার আমলের এই যে 12,000 কনস্টেবলের নিয়োগে স্থগিতাবে স্টে অর্ডার দিয়ে দিলেন অমৃতা সিং মহাশয়া, প্লাস 1600 সুপার নিউমারি পোস্টে আপার প্রাইমারির ক্ষেত্রে, সেটাও পুরোটাই প্রত্যাহার করা হলো। তাহলে এগুলো তো কঠোর পদক্ষেপ। হকার উচ্ছেদের সময় আমরা এই কঠোরতা দেখেছি, বুলডোজার পলিসি দেখেছি। এই শিক্ষকদের ক্ষেত্রেও, সরকারি চাকরির ক্ষেত্রেও, পুলিশের ক্ষেত্রে নবতম সংযোজন,
কারণ চুক্তিভিত্তিক পুলিশ ওরা ভাবছে এখন, প্লাস সেন্ট্রালের ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের পুলিশকে পাবে তারা, আইন রক্ষাতে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে গেলে শুধু কেন্দ্রের কাছ থেকে তারা সিআরপিএফ পাবে, অনেক কিছুই পাবে, তাই তো? তাহলে আবার নতুন করে পুলিশ নিয়োগের এখন কি দরকার আছে স্থায়ী পদে? এটাও ভাবতে হবে। কেন্দ্রে যদি অন্য সরকার থাকতো, অন্য দল থাকতো, তাহলে ভাবতে হতো। তারা তো পুলিশ দেবে না আমাদের, কিন্তু ডাবল ইঞ্জিন সরকার কেন? কত সুবিধে বলুন দেখি। নিয়োগ করার, পুলিশ নিয়োগ না করলেও চলবে, কেন্দ্র থেকেই পেয়ে যাবে। কি খেলাটা বোঝা যাচ্ছে না এখনো? আমি কি অর্থে বলেছিলাম? পুলিশ ওদের লাগবে। নিউ ওয়ার্ল্ড অর্ডার কায়েম করতে গেলে, টোটাল কন্ট্রোল করতে গেলে জনতাকে, বিক্ষোভরত জনতাকে, শুধু তো শিক্ষকেরা বিক্ষোভ করবেন এমন তো নয়, অন্যান্য জনতাও আগামীতে বিক্ষোভ করবে, দেখতে পাবেন বিক্ষোভ হবে। তো তাকে দমানোর জন্য পুলিশ লাগবে। এই কারণেই বলেছিলাম পুলিশের নিয়োগ হবে, হবে, অবশ্যই হবে, এখনো বলছি হবে। কিন্তু যদি কেন্দ্রের পুলিশ দিয়েই কাজ চলে যায়, সব রাজ্যে তো একসাথে আইন শৃঙ্খলার সমস্যা হবে না, ওরা তো সেভাবেই এগোচ্ছে, তাই তো? সব রাজ্যে তো একসাথে হবে না। তাহলে কেন্দ্রের যে সরকার, এখানেও সেই সরকার, তাহলে ওইখান থেকে পুলিশ, যেমন ইলেকশনের সময় আপনারা জানেন পুলিশ এসেছিল প্রচুর, তারা থেকেও গিয়েছিল, এখনো অনেকেই আছে যতদূর আমি জানি। তাহলে এরা থাকলে কেন্দ্রীয় বাহিনী থাকলে আর রাজ্যে নতুন করে পুলিশ নিয়োগ করতে হবে? হতে হবে, করতেই পারে, কম লাগবে, সেই সংখ্যায় লাগবে না। তাই এতটা কঠোরভাবে, এতটা দেরি তারা করতে পারছে, তাই না? এতটা দেরি করতে পারছে, বিলম্ব করতে পারছে, কারণ কেন্দ্রের ভরসা তাদের কাছে আছে। প্লাস চুক্তিভিত্তিক নিয়োগটাই বেশি হবে পুলিশের, আমি আগেই বলেছি। তো স্থায়ী পদে নিয়োগ এখনই হতাশ হবেন না, তবে এই মুহূর্তে তো মনে হচ্ছে না লাগবে, কেন্দ্র সাপোর্ট দিয়ে দিচ্ছে। তাই ওই যে কঠোরতা, যেটা হকার উচ্ছেদের সময় আমরা দেখেছি, সেই একই কঠোরতা ওরাও, অশিক্ষিত ইউজলেস ইটার্স, তথাকথিত অশিক্ষিত, আনএডুকেটেড, তথাকথিত বেশিরভাগই তাই। আর শিক্ষক সমাজ বা এই সরকারি চাকুরিজীবী যারা বহু চাকুরি প্রার্থী, তারা এডুকেটেড ইউজলেস ইটার্স। প্রথাগত ডিগ্রি, যে ডিগ্রির কোনো কাজ নেই, প্রথাগত স্কিল যার কোনো কাজে লাগবে না, পড়ানো, বিএড কোনো কাজে লাগবে না, এসব এআই এর জমানায়, নিউ ওয়ার্ল্ড অর্ডারে, তো এরাও ইউজলেস ইটার্স। এদের ক্ষেত্রেও কঠোরভাবে দমন নীতি পরিচালিত হবে বলেই আমার বিশ্বাস, কঠোর দমন নীতি। এবং সেটা 2027 মার্চ এপ্রিলের পরেই, বাজেটেও ক্লিয়ার বুঝতে পারবেন। বাজেট আসবে তো সামনের বছর, বাজেট দেখলেই তো বোঝা যায়। এবারে বাজেট দেখেননি, সেখানে তো কত এসেন্সিয়াল এক্সপেন্ডিচারে কত টাকা, মানে এসেন্সিয়াল এক্সপেন্ডিচার মানে মাইনে, সেরকমই বলেছিলাম। তখনই বাজেট দেখলেই বোঝা যায়, অর্থনীতি একটু বুঝলেই বোঝা যায় যে নতুন নিয়োগ হবে কিনা। তখনই আমি বলেছিলাম হবে না, তার আগে থেকেই বলা ছিল 6 বছর ধরে, কিন্তু বাজেটে আরো পরিষ্কার হয়ে গেল। তো এবার সামনের বছরের বাজেটটা দেখে নেবেন, সরকারি মাইনে খাতে কত টাকা দেয়। এখন যা দিচ্ছে তার অর্ধেক হয়ে যাবে। অনেকেই তো চাকরি হারাবেন তার মাঝে, মাইনে দিতে হবে না। এই যে 2016, তাদের দিতে হবে না, যদি ওই কঠোর নীতিটা তারা অ্যাপ্লাই করে, যেটা আমি সেকেন্ড অপশন বললাম, সেদিকেই যেতে হবে আলটিমেটলি। কতদিন টানবে? প্রভুরা চাপ দিচ্ছে, হাত পা বাঁধা। প্রভুরা যেমন স্ক্রিপ্ট করতে বলছে, তাদের প্রতিনিধি আছে, সেই স্ক্রিপ্টটি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী মহাশয় সেটাই আওড়ে যান। নিজেদের মনে হয়তো কষ্ট হয়, জানি না হয় কিনা, অসহায়ত্ব থাকে কি কে জানে। নিজের দেশের মানুষের উপর যখন এই ভ্যাকসিন পলিসি নামিয়ে আনেন প্রধানমন্ত্রী স্বয়ং, তিনি যখন জানেন, বোঝেন যে আমার মানুষ, আমার দেশের মানুষ, তার কি কষ্ট হয় না? চাপে পড়ে করছেন হয়তো, চাপে পড়েই করছেন, ইন্টারন্যাশনাল পলিসি। বাইরে যত এরকম করুন না কেন, ভেতরে কি তার কষ্ট হয়, কান্না পায়?
কে জানে মৃত্যু ভয় থাকে কি না, উপায় নেই, আমাকে মেরে ফেলবে, তাই আমি এইভাবেই আমাকে চলতে হবে। অথবা খ্যাতির লোভ, নোবেল পুরস্কার, বিদেশ ঘোরা, দুর্দান্ত সব লাইফস্টাইলে থাকা, দুর্দান্ত দামি স্যুট পরা, 5 স্টারীয়, তার উপরে জেড প্লাস বিলাসিতা, এগুলোর মোহ, এগুলোর আকর্ষণে কি তার অন্তরাত্মা ঠেকে যায় কে জানে। তবে হয়তো কোথাও কোথাও কষ্ট হয়, মাঝে মাঝে খারাপ লাগে। তিনি তো জানেন তিনি আসলে কে। বাইরে থেকে লোকজন তাকে এত শ্রদ্ধা করে, এত ভয় পায়, অনেকে ভাবে ঘর ঘর মোদি, ঘর ঘর মোদি, কিন্তু আসলে তিনি কি সেটা তো আমি জানি। জিও পলিটি স্টাডি করলে বোঝা যায় তিনি আসলে কে। পুতুল মাত্র, সিম্পলি আপাপেট। তাই পুতুল হলে কি ভেতরে কষ্ট হয় না? আমাকে লোকে ভাবছে, সাধারণ লোকে ভাবছে ক্ষমতাশালী দোর্দণ্ড প্রতাপ নরেন্দ্র মোদী, কিন্তু আমি একটা পুতুল মাত্র, আমার কোনো ক্ষমতা নেই। প্রতি পদে ওরা আমাকে কন্ট্রোল করছে। এটা ভাবলে খারাপ লাগে না তার? হয়তো খারাপ লাগে। বাইরে কি বলবেন? বলবেন না, বাইরে বলবেন না, সেই তো স্বাভাবিক। এটাই মহাকালের লীলা, এই চক্র চলবে। তাই আপনাদের বলি, আবার বিদায় নেওয়ার আগে, এখনো কিছুই দেখেননি, ভয় দেখানোর জন্য বলছি না, মানসিক প্রস্তুতি রাখুন, জমি ধরে রাখুন। আর যেসব এলাকায় শিল্প টিল্পর গন্ধ শোনা যাচ্ছে, সেখানে কৃষকদের ঐক্যবদ্ধ করুন যদি জমি বাঁচাতে চান। কারণ নতুন জমি নীতি আসছে, সেখানে কিন্তু অলরেডি আপনারা জানেন 1978 সালের ইন্দিরা গান্ধীকে হটিয়ে দিয়ে মোরারজি দেশাই, ওটা আন্তর্জাতিক পলিসি ছিল, ওটাও লিখেছি পড়া বইতে, ওই চ্যাপ্টারটা হয়ে গেছে, যেটা করেছিলেন যে রাইট টু প্রাইভেট প্রপার্টি, ব্যক্তিগত সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই। অর্থাৎ সরকার চাইলেই আপনার আমার যে কোনো কারোর জমি বাড়ি দখল করে নিতে পারে। আপনি মামলা করতে পারবেন না যে আমার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে এই বলে আদালতে যেতে পারবেন না, আদালত মামলা নেবেই না। কেন? নেই তো ওটা মৌলিক অধিকার। সরকার কিভাবে ওই শিল্প হবে, জনস্বার্থ, জনগণের জন্য শিল্প টিল্প প্রকল্প কর্মসূচি হবে এই বলে আপনার জমি নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে, বেগরবাই করলে কিন্তু তাও পাবেন না, দিয়ে আপনার জমি হাতাতে পারে। আগে হ্যাঁ, আপনি যদি মনে করেন হ্যাঁ ওই ক্ষতিপূরণটা নিয়ে আপনি খুশি থাকবেন তো নেবেন, মাথা পেতে নেবেন, সবাই তাই নেয়। আর যদি মনে করেন যে না আপনারা জমি দেবেন না, ঐক্যবদ্ধ প্রতিবাদ করবেন। কারণ ফিয়াট কারেন্সি নিয়ে কি করবেন? কিছু টাকা নিয়ে। জমি তো, জমির যে মূল্য সেটা কি টাকা দিয়ে মাপা যায়? একটা জমি কত জেনারেশনকে খাদ্য যোগাতে পারে হিসেব করে দেখেছেন? ধরুন আপনি 5 বিঘা জমি 5 লাখ টাকায়, গ্রামের দিকে প্রত্যন্ত অঞ্চলে এরকমই দাম, বা ধরুন 5 বিঘা জমি আপনি 20 লাখ টাকায় পেলেন ক্ষতিপূরণ। বেশি করে বলছি, অত পাবেন না। 5 লাখ বা 5 বিঘা জমি 5 লাখ টাকা পেলে আপনাকে খুশি হতে হবে, সরকারি ক্ষতিপূরণ। বেশ, 5 লাখ টাকা পেলে ওটা কি হবে? ফিয়াট কারেন্সি কি করবেন ওটা নিয়ে? কিন্তু ওই 5 বিঘা জমি যদি ইতিহাসে ফিরে যান, কত মানুষের, কত পরিবারের জমিটা তো এখন আপনার, আরো আগে হয়তো 50 বছর আগে অন্য কারো ছিল, 100 বছর আগে আরো কারো ছিল। এইভাবে দেখতে দেখতে এই জমির খণ্ডটি, ভূখণ্ডটি কত মানুষের অন্ন জুগিয়েছে এবং আগামীতে যোগাতে পারবে বা যোগাতে থাকবে, তার হিসেব যদি করেন, তাতে করে এই 5 লাখ টাকাটা কি বলুন তো, হাসি পায় না? আমার তো হাসি পায়। এইভাবেই লোকে জমি বিক্রি করে দেয়, করে ডিগ্রি কেনে, জমি বেচে ডিগ্রি কেনে, বিএড করে, কলকাতায় ফ্ল্যাট কেনে, বা জমি বেচে টাকা দিয়ে চাকরির জন্য টাকা দেয় আর কি, ঘুষ দেয়। ওটা জমির মূল্য? ভাববেন।
একটা জমি কত প্রজন্ম ধরে, কত যুগ ধরে, কত মানুষের ক্ষুধা নিবারণ করতে পারে সেটা ভাববেন। সেটা বিল গেটস জানে, তাই পৃথিবীর সবচেয়ে বড় কৃষি জমির মালিক এখন বিল গেটস। উনি মাইক্রোসফটের আর নেই, ওই সামান্য আছে, ওটা দিয়ে চলছে শেয়ার, বেশিরভাগ শেয়ারই বেচে দিয়েছেন। এখন উনি ফুড কন্ট্রোলের জন্য কিসেই সবচেয়ে বেশি বিনিয়োগ করছেন। একদিকে ডিপপুলেশনের জন্য কমাতে হবে লোকজনকে, তাই ভ্যাকসিনে ইনভেস্ট করছেন। লোক যত কমবে তত জমি মানে চাষ করার লোক পাওয়া যাবে না। জমির মালিকও যদি ফুটে যায়, নবীর পরিবারে যদি ফুটে যায়, তাহলে জমি কি সরকার নেবে? আর সরকারের কাছে জমে যাওয়া, চলে যাওয়া মানে কি? বিল গেটসের কাছে চলে যাওয়া। এভাবেই তো বিল গেটস এত লক্ষ হেক্টরের জমির মালিক হলেন। তাহলে একদিকে বিল গেটস এখন কিসে বিনিয়োগ করছেন? ভ্যাকসিনে বিনিয়োগ করছেন, মানে হেলথে বিনিয়োগ করছেন, ডিপপুলেশন এজেন্ডার জন্য। লোক না কমলে আস্তে আস্তে তো লোক কমাতে হবে, ফার্মা ব্যবসাটাও চালাতে হবে, দুটোই চলবে। স্লো আর স্টেডি উইজ দ্য রেস। ধপাধপ করে মরে গেলে তো সন্দেহ হবে, কেউ নিতে চাইবে না। এখনো দেখছেন ভ্যাকসিনের পক্ষে কিন্তু লোকজন আছে, কেন ধপাধপ করে মরছে না? আমরা বুঝতে পারছি, তাই এটা চলবে, ভ্যাকসিন চলবে, আমরা কিছু বাদ দিয়ে ভ্যাকসিন চলবে। চলতে 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 ইনকাম হবে, মুনাফা হবে, তারপরে এটা অন ফাইন মর্নিং আস্তে আস্তে ফাঁকা হতে থাকবে, তখন সেই জমিগুলো ওদের খপ্পরে চলে যাবে। আর বিল গেটস কিসে ইনভেস্ট করছে? জমিতে, কৃষি জমিতে করছে, ভ্যাকসিনে করছে, আর ল্যাব মিট কি খাদ্য, কি বুঝলেন? ফুড কন্ট্রোলে খাদ্য ওরাই দেবে, আপনাকে সেটাই খেতে হবে। তাই জমি টমি সব দখল করে নিয়ে ওরা ওদের মতো করে চালাবে। এটাই তো ওদের প্ল্যান, প্রাকৃতিক সম্পদ দখল করে নেবে ওরা। তাই আবার বলবো, জমি বিক্রি করার আগে 100 বার ভাববেন। আর জমির প্রকৃত মূল্য কি এভাবে হিসেব করা যায়? বিঘে 1 লাখ, বিঘে 1.5 লাখ, এভাবে হিসেব করা যায়? ওর কোনো হিসেব নেই। অনন্ত আবহমান কাল ধরেও আপনি হিসেব করতে পারবেন না এক বিঘে জমির কত দাম হতে পারে। একটা ল্যাপটপের দাম 1 লাখ, ভালো ল্যাপটপ হলে ওটার দাম হতে পারে, বরং ওটা বাড়ানো আছে দাম, ম্যানুফ্যাকচারিং কস্টের চাইতে অনেক বেশি দাম বাড়ানো আছে। ওটার কি হবে? যত কিনবেন, কেনার পরে পরের দিন বিক্রি করতে যাবেন, দেখবেন হাফ দাম হয়ে গেছে। কেন? একই তো পার্স আছে, একদিনে হাফ দাম, হয়তো ব্যবহারই করেননি, শুধু মনে হলো না ওটা আপনি নেবেন না, অন্য একটা নেবেন। ফোনও তাই, কেন? ওগুলো ডিপ্রিসিয়েট করে, অ্যাপ্রিসিয়েট করে না, কারণ ওগুলো আসলে অ্যাসেট নয়। কিন্তু জমি যান, জমির দাম কি হারে বাড়ছে দেখেছেন? জমি কি হারে জমির দাম বাড়ছে, এটা অ্যাসেট। তাই 1 লাখ টাকার ল্যাপটপ আর 1 লাখ টাকার জমি, সেটা 1 বিঘাই হোক আর 5 কাঠাই হোক, তুলনা চলে না, কোনোদিনই চলে না। আপনার 1 লাখ টাকার ল্যাপটপ কত প্রজন্মকে প্রযুক্তি দেবে? কত বছর চলবে? বড় জোর 5 বছর, ভাগ্য ভালো হলে আরো 2-1 বছর বেশি চলতে পারে। আর জমি আপনার প্রজন্ম, সন্তান, তার সন্তান, তার সন্তান, তার সন্তানকেও খাওয়াতে পারে। খাদ্য ছাড়া বাঁচবেন না আপনি যাই করুন না কেন। আপনি ক্যালিফোর্নিয়া চলে যান, আপনি অমুক চলে যান, আপনি হলুনুলু চলে যান, আপনি বিশাল বড় হনু হন, বিশাল বড় বিজ্ঞানী হন, বিশাল বড় আদানি হন, আম্বানি হন, যাই হন না কেন, খেতে তো হবে মশাই। ওটাই তো আসল খাদ্য। তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান। তো খাদ্যটা তো ওরা কন্ট্রোল করবে। তাই ল্যাব মিট, তাই ল্যাব মিল্ক, তাই এত কিছু। আর বিল গেটসের ইনভেস্টমেন্ট প্যাটার্নটা লক্ষ্য করলেই বুঝতে পারবেন আগামী কোন পথে। ওই লোকটাকে স্টাডি করলেই বুঝতে পারবে কোন পথে। তাই ওটা করুন, জমি ধরে রাখুন, বাড়িতে ভেষজ গাছপালা লাগান, তুলসী, ঘৃতকুমারী, নিম, যা যেমন পাচ্ছেন সেগুলোকে কাজে লাগান। কারণ আগামীতে চিকিৎসা আপনার সাধ্যের বাইরে চলে যাবে। ইন্স্যুরেন্স ছাড়া চিকিৎসা পাবেন না। কারণ ছোটখাটো
প্যাথোলজি সেন্টার, নার্সিং হোম সব উঠে যাবে। থাকবে শুধু ফাইভ স্টারের কর্পোরেট বা স্টার ক্যাটাগরির কর্পোরেট, তারাই স্বাস্থ্যক্ষেত্রকে নিয়ন্ত্রণ করবে। তাই ওসব জায়গায় চিকিৎসা করতে গেলে আপনাকে ঘটি বাটি বিক্রি করতে হবে, অথবা মোটা টাকার ইন্স্যুরেন্স রাখতে হবে। অর্থাৎ একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে আপনাদের পড়তে হবে। যদি পড়তে না চান তাহলে নিজের স্বাস্থ্য, বি ইওর ওন ডক্টর, সেলফ কিউরে বিশ্বাস রাখুন, প্রাকৃতিক পন্থায় ফিরুন। আমার বহু সহযোদ্ধা প্রাকৃতিক পন্থায় ফিরছেন। এবং স্বর্ণযুক্তির ক্ষেত্রে আমি দু একটি ভিডিও পোস্ট করেছি। আমি যেখানে গিয়েছিলাম বাঁকুড়া জেলায়, সেখানকার সহযোদ্ধাদের কাজকর্ম, এক সহযোদ্ধা তার সহধর্মিনীর অ্যাক্টিভিটি, শিক্ষিত মানুষ হয়েও, মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন করা সত্ত্বেও, শিক্ষক হওয়া সত্ত্বেও তারা ডেয়ারি অর্থাৎ গরু পুষছেন, নিজের হাতে গোবর পরিষ্কার করছেন, স্বর্ণযুক্তির ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, আরও প্রতিষ্ঠার পথে এগোচ্ছেন, তাই না? তো স্বর্ণযুক্তির কথা ভাবুন যত সম্ভব। যদি জমি থাকে, মনের জোর থাকে, সেসব ভাবুন। আর আবার বলি, আগামীতে 2027 আবার ডেঙ্গু ভ্যাকসিন আসছে, আবার ভ্যাকসিন আসছে, ডেঙ্গু ভ্যাকসিন আসছে, তখন কিন্তু একই রকম চাপ আসবে, করোনা ভ্যাকসিনের মতোই চাপ আসবে। তার জন্য পাড়া প্রতিবেশীদের মধ্যে সচেতনতা বিস্তার অব্যাহত রাখুন, নইলে একা পড়ে যাবেন। আশপাশের মানুষকে সঙ্গে পেলে সুবিধে হবে, নইলে বলবে আপনাকে কামড়ে ওই মশা আমার ঘরে এসে কামড়েছে, আপনার জন্য আমার ডেঙ্গু হতে পারে, আপনি কেন ভ্যাকসিন নিচ্ছেন না আগে? হ্যাঁ, এরকমের লোক আপনার আশপাশে যত কম হয় তত মঙ্গল। তাই সরব থাকুন, সচেতন থাকুন। আমি যেমন কখনো ঢিলেমি করি না, সব সময় কাজ করে যেতে হবে, অনলাইনে অফলাইনে যেভাবে সম্ভব আমি সেটাকেই মনে করি। কিন্তু সবার পক্ষে তো সম্ভব নয়, কিন্তু অন্তত যতটুকু আপনার পারেন সেই কাজটা করতে থাকুন। আর সরকারি চাকরির আশা যারা এখনো করছেন, আমার সহযোদ্ধারা করছেন না যতদূর জানি আমি, বাকিদের বলবো ঠান্ডা মাথায় ভাবুন, প্রক্রিয়াটা বুঝুন। আমি বলছি বলে নয়, সিচুয়েশনটা বুঝুন, চারপাশটা দেখুন। আগের সরকার বর্তমান সরকারের সঙ্গে কম্পেয়ার করুন। ভাতা পলিসি একই রকম আছে, মাননীয়া যেটা চালিয়েছিলেন ইনিও সেটাই চালাচ্ছেন। নিয়োগ পলিসি মাননীয়া যেভাবে করেছিলেন, নিয়োগ করছিলেন না, এখানেও তাই, নিয়োগ হচ্ছে না। ওখানেও আদালতের হস্তক্ষেপ, এখানেও আদালতের হস্তক্ষেপ, সবই তো একই রকম। শুধু হিন্দু হিন্দু বলে, সনাতন সনাতন বলে কাদের মুরগি করা হচ্ছে? হিন্দু মুসলমান নির্বিশেষে মুরগি করা হচ্ছে। তো হিন্দুদেরকে আলাদা করে কোনো ভালো হচ্ছে যে না এই সরকার এসে হিন্দুদের জন্য দারুণ ভালো করছে? কোথায়? যখন নিয়োগ প্রক্রিয়া স্থগিত হচ্ছে তাতে করে মুসলমানেরও স্থগিত হচ্ছে, হিন্দুরও স্থগিত হচ্ছে। যখন নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল হয়ে যাবে, হতে তো বাধ্য, এই যেমন 1600 আপার প্রাইমারি প্রত্যাহার করা হলো, তার মধ্যে কি শুধু হিন্দু আছে, মুসলমান নেই? মুসলমান আছে, হিন্দু নেই? তাহলে ক্ষতিগ্রস্ত তো সবাই হচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষে। এই যে পুলিশে 12,000 পুলিশ স্থগিতাদেশ হয়ে গেল কনস্টেবলে, এখানে কি শুধু মুসলমান আছে নাকি, হিন্দু নেই? তো এগুলো ভাবুন, কতদিন আর এইসব মাথা মোটা এইসব চিন্তা ভাবনা করে নিজেদের আসল ব্যাপারটাকে বুঝবেন না, বোঝার চেষ্টা করবেন না? কতদিন এভাবে চলবে? মনে রাখবেন, আমরা হিন্দু মুসলমান নির্বিশেষে সাধারণ মানুষ সবাই ইউজলেস ইটার্স। আপনি যদি বিলিয়নিয়ার হতেন, মিলিয়নিয়ার হতেন, আলাদা কথা ছিল। অর্থনীতি দিয়ে নিজেদেরকে ভাবুন আপনারা কোন অবস্থাতে আছেন। সেক্ষেত্রে হিন্দু মুসলমানের কোনো ভেদ নেই, আমরা ইউজলেস ইটার্স। আমাদেরকে একে অপরের বিরুদ্ধে খেপিয়ে দিয়ে, লড়িয়ে দিয়ে, বিভেদের বীজ ইতিমধ্যেই মহিরুহ হয়ে গেছে, সেটাকে আরো বেশি ছড়িয়ে দিয়ে খেয়েতে ব্যস্ত রাখছে, আর ওরা ওদের কাজ উদ্ধার করছে, হাসিল করছে।
আজ এই পর্যন্তই। ভাবনায় থাকুন, পজিটিভ কিছু ভাবুন, মনে জোর রাখুন। একটা দরজা বন্ধ হয়ে যাওয়া মানে সব দরজা বন্ধ হয়ে যাওয়া নয়। হয়তো নতুন কোনো সম্ভাবনা আপনার জীবনে এসে গেল, উঁকি দিচ্ছে, সেটাকে খোঁজার চেষ্টা করুন। সিস্টেম রিসেট করছে, সব ভাঙছে, সেই ভাঙনের মধ্যে থেকেই আপনাকে গঠনের, নির্মাণের বাণী খুঁজে নিতে হবে। ইটস প্রেটি টাফ, কিন্তু মনে রাখবেন, কঠিন সময়ই শক্তিশালী মানুষের জন্ম দেয়। যে মানুষ স্ট্রাগল করে বেঁচে থাকতে পারে সেই তো শক্তিশালী মানুষ। আর আরামের সময় দুর্বল মানুষের জন্ম দেয়। তাই আমার বিশ্বাস, এই কঠিন দুঃসহ সময়ে আমরা অনেক অনেক শক্তিশালী মজবুত মানুষের উত্থান দেখব, আবির্ভাব দেখব। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।